নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি শুভ। একটা ঘটনা যার নৃশংসতা বর্বরতা নিয়ে সভ্য মানুষ কোনো প্রশ্ন তুলতে পারে না, সেই ঘটনার প্রতিবাদে, সেই ঘটনার অনুরণনে, সেই ঘটনার অভিঘাতে প্রতিবাদ স্বাভাবিক। সেই প্রতিবাদে রাস্তায় নামাও হয়তো স্বাভাবিক, কিন্তু রাস্তায় নামা বা প্রতিবাদ করা বা সরব হওয়া, এই প্রসঙ্গগুলো যখনই আসে তখন আমাদের রাজ্যে একটা প্রেডিক্টেবল ওরা আমরার বিভাজন। যদি একদল রাস্তায় নামেন, আরেকজনকে দূরবীন দিয়েও আরেক দলকে খুঁজে পাওয়া যাবে না। এই রকমভাবে যদি প্রতিবাদ হয়, এই রকমভাবে মানুষ যদি সচেতন হন বা সোচ্চার হওয়ার রাস্তায় হাঁটেন, তাহলে কি সত্যি সব প্রতিবাদ, সব বক্তব্য এক সুরে হয়? অথচ একটা নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তব্যগুলো তো এক সুরেই হওয়া উচিত। পাশাপাশি দেখুন, শাসক দল তারা এই ঘটনা নিয়ে দল এবং দলনেত্রীর বিরুদ্ধে, কুৎসার বিরুদ্ধে আজকে তারা মোমবাতি মিছিল করছেন। কোথাও কি আমাদের বিদ্বজ্জনেরা, আমাদের নানা সাংস্কৃতিক জগৎ থেকে যারা কৃতি মানুষ, সেই মানুষগুলো কোথাও বড় বেশি বিভক্ত, অন্তত এ রাজ্যে? তাই নিয়েই আমাদের এই প্রতিপক্ষ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমার একদিকে আছেন শিল্পী সমীর রাই, আছেন অধ্যাপক বিমল নন্দ, আছেন মিরাতুন নাহার এবং অবশ্যই আছেন আপনারা, আরও অতিথিরা আসবেন। কিন্তু তার আগে দ্রুত আপনাদের দেখিয়ে দেব যে এই যে বক্তব্যটা আমরা রাখছিলাম, যে এত বিভাজন, এত বিভেদ আমাদের বিদ্বজ্জনদের মধ্যে, তার স্বরূপ। বারবার বারাসত, ধর্ষণ, শ্লীলতাহানি থেকে শুরু করে ছিনতাই, খুন, অপহরণ, বারবার শিরোনামে বারাসত। ক্রমেই ওপরের দিকে তার অপরাধ গ্রাফ। কোনো ঘটনার পরই পুলিশ ও প্রশাসনের প্রতিশ্রুতি, দিন কয়েকের তৎপরতা, তারপর যে কে সেই। কিন্তু এভাবে আর কতদিন? তাই এবার একটা স্থায়ী সমাধান চায় বারাসত, বলা ভালো চায় কামদুনি। এক কলেজ ছাত্রীকে খুন করে ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা কামদুনি। বিক্ষোভের মুখে পুলিশ, সাংসদ, মন্ত্রী। ঘটনার 7 দিন পরেও দোষীদের কঠোর শাস্তির দাবিতে অনড় পরিবার। দৃষ্টান্তমূলক শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি, শাস্তির পর ফাঁসি, সকলেইকে ফাঁসি, মানে 8 জন যে আছে 8 জনকেই ফাঁসি। দোষীদের শুধু কঠোর শাস্তি চায় পরিবার, চায় না আর্থিক সাহায্য বা চাকরি। সব প্রত্যাখ্যান করেছি। হ্যাঁ, শুধু ফাঁসি চাই। আমাদের চাই না, টাকা পয়সা নিয়ে আমরা কি করব? আজকে বোন চলে গিয়েছে, চাকরিও চাই না, টাকাও চাই না, ওদের ফাঁসি চাই। দীর্ঘ টানাপোড়েনের পর বুধবারই মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মৃত ছাত্রীর দাদা ও ভাই। তাদের দাবি, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন 3 মাসের মধ্যে মামলার নিষ্পত্তি হবে ফাস্ট ট্র্যাক আদালতে। মুখ্যমন্ত্রী যেটা বললো যে দুষ্কৃতীদের ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 3 মাসের মধ্যে বিচার হবে, সমস্যার সমাধান হয়ে যাবে এবং ফাঁসি। প্রতিশ্রুতি দিয়েছেন যে অবিলম্বে আমাদের গ্রামে আসবেন এবং বিচার ব্যবস্থা ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 3 মাসের মধ্যে সমাধান হয়ে যাবে। কেটে গেছে 7 দিন, এলাকা ছাড়া কোথাও প্রতিবাদের ঝড় ওঠেনি, জ্বলেনি মোমের আলো। এখনো এলাকায় যাননি মুখ্যমন্ত্রী। মৃতা ছাত্রীর পরিবার চায় ঝড় উঠুক প্রতিবাদে। মুখ্যমন্ত্রী একবার ঘুরে যান কামদুনি থেকে। আমার এই দিদির এই কেসটা শুনে ওয়েস্ট বেঙ্গল জানে, এই দিদির আমার দিদির এই কেসটা কেন তারা চুপ করে রয়েছে, আমি এইটাই বলতে যাচ্ছি। এখনো কলকাতার মানুষ চুপচাপ করে কি করে বসে থেকে আমি তো ভেবে পাচ্ছি না, কল্পনা করতে পারছি না। গ্রামে ভালো রাস্তা নেই, রাতের রাস্তায় আলো জ্বলে না। অভিযোগ তাই দুষ্কৃতীদের রমরমা এলাকায়। মৃতার বাবা চান একটু আলো জ্বলুক গ্রামে। রাস্তার 2 ধারে আলো দিতে হবে, আর রাস্তা করে দিতে হবে, আর যে কজনা মেয়ে করেছে ওই কজনার ফাঁসি দিতে হবে। ভালো স্কুল কলেজ নেই, তাই তো বহু দূরে যেতে হতো মেয়েকে। সেই মেয়ে তো আর ফিরল না। বাবা চান গ্রামের রাস্তাটা পাকা হোক, বাস চলুক, পড়াশোনার ভালো ব্যবস্থা হোক। যেখানে আমার মেয়েকে ধর্ষণ করেছে ওইখানে কলেজ করে দিতে হবে, কলেজ। আর ওই যে 10 ফুট না 12 ফুট পাঁচিল 3 ফুট করে আনতে হবে। হারিয়ে গেছে মেয়ে, স্মৃতিতে ছাড়া বাস্তবে আর ফিরবে না কোনোদিন। বাবার দাবি, গ্রামে একটা মূর্তি বসুক মেয়ের। আমার রাস্তা দিতে হবে, আলো করে দিতে হবে, ওখানে কলেজ করে দিতে হবে, আর আমার মেয়ের একটা স্মৃতি ওখানে করে দিতে হবে যুগ যুগ। দাবি পূরণ হবে কি? আলো জ্বলবে কামদুনিতে? আসবেন মুখ্যমন্ত্রী? উত্তরের অপেক্ষায় সবাই। মৃতের দাদা জানিয়েছেন আর কিছুদিন অপেক্ষা করবেন, তারপর রাজ্যপাল ও রাষ্ট্রপতির কাছে দরবার করবেন তারা। এবিপি আনন্দ।
আপনাদের দেখালাম কামদুনি গ্রাম ঠিক কি চাইছে। আমি মীরাতুন্দির কাছে আসবো। মীরাতুন্দি, এটা একটা পারসেপশন যে আমাদের যারা বিদ্বজ্জন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছেন যারা সিপিএমেরও নয় তৃণমূলেরও নয়, তারা ইস্যু ভিত্তিক প্রতিবাদ করেন এবং সেই প্রতিবাদ কোন রাজনৈতিক দলের পক্ষে যাচ্ছে বিপক্ষে যাচ্ছে, সরকারে কারা বিরোধী কারা, সেই বিষয়ে তারা লক্ষ্য করেন না। সেই বিষয়টা তারা ইস্যুর বিরুদ্ধে প্রতিবাদ করেন, ধর্তব্যের মধ্যে আনেন না যে কোন রাজনৈতিক দলের লাভ হবে লোকসান হবে। আরেক দল যারা একেবারে পূর্বতন শাসক দল বা বামপন্থীদের অনুগত, যে ঘটনা বামপন্থীরা যখন বিরোধী দল তারা সরব হচ্ছেন, কিন্তু এর আগে যখন নন্দীগ্রাম হয়েছে, সিঙ্গুর হয়েছে, নেতাই হয়েছে, তাদের একেবারেই দেখা যায়নি। তার কারণ তখন সরব হলে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধাচরণ করা হতো। আর তৃতীয় আরেক দল যারা সেই সময় প্রচণ্ড সরব রাস্তায় নেমেছিলেন, এই সময় যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত হয়েছেন, এখন রাস্তায় নামাটা সরকার বিরোধিতা এমনটা ভেবে তারা নিশ্চুপ আছেন। আপনি মানেন এই তত্ত্ব, এই তিনটে শ্রেণী? আমার তো তিনটি শ্রেণীকে দুটি শ্রেণীতে বিভক্ত করার কথা মনে হচ্ছে। কারণ প্রথম যারা সরকারের নীতিকেই সমর্থন করে পথ চলেছেন, সে ভালো হোক মন্দ হোক, প্রথম দল তারাই, প্রথম শ্রেণীভুক্ত যাদের করলেন তারা। আর যে সময় হোক না, যে সময় তৃতীয় যাদের, তারাও ঠিক একই, সেই তোষণ নীতি, যেদিকে চললে যাদের তুষ্ট রাখলে নিজের ভালো সেই নীতি মেনে চলে। অতএব এই দুটো দল আসলে দুটো শ্রেণী। আরেকটা শ্রেণী, তাদের সংখ্যা বরাবরই সব দেশে সবকালে, আমাদের দেশেও সেটা কম, তারা হচ্ছে নিরপেক্ষ অবস্থানে থাকে। তাদের ভালো ভাষায় বলা যায় সত্যাশ্রয়ী। তারা সত্যকেই অবলম্বন করে বাঁচে, ন্যায়কেই, ন্যায় বিচারকেই তারা আঁকড়ে ধরে এবং ন্যায় বিচারের পথে চলে, ন্যায়পরায়ণতা মেনে চলে। এই পক্ষ সবসময় সংখ্যায় কম, এটাই আমার মনে হয়। এর পরের প্রশ্ন কি আমাকে? তাহলে আপনার এই শেষ বাক্যটা নিয়ে পরের প্রশ্নটা হয় যে সেই জন্যই কি এখন যখন মহিলা সমিতি প্রতিবাদ করে মহাকরণে যায় এবং তাদের 5 জন মাত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান, তখন তিনি দেখা করেন না, বা যেরকম বিপুল জনস্রোত নন্দীগ্রামের মিছিলে ছিল এবং তখন বামপন্থীরা বলেছিলেন না তৃণমূল কংগ্রেস সেই মিছিলে লোক ঢুকিয়েছে, সেই জন্য এখন প্রতিবাদগুলো যেহেতু আপনাদের পাশে বা নিরপেক্ষ অবস্থান যাদের, তাদের পিছনে কোনো বড় রাজনৈতিক দল নেই, সেই জন্যই আকারে এত ছোট লাগছে বা সংখ্যা এত কম লাগছে? না, সত্যান্বেষী মানুষ, সত্য নিরপেক্ষ অবস্থা, সত্য সন্ধানী মানুষ, তারা সবসময় দলে ভারী কখনোই হন না। কারণ তারা তো লাভালাভটা বিচার করেন না, হিসেবের অঙ্ক তারা বিচার করেন না, হিসেবের অঙ্ক নিয়ে তারা চলেন না জীবনে। ফলে তাদের সংখ্যা হবেই, খুব স্বাভাবিকভাবেই হবে। অন্ধকারকে তারা সবসময় অন্ধকারকে সরিয়ে 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 আলোর পথ তৈরি করে। আর বেশিরভাগ মানুষই অন্ধকারটা তৈরি করতেই ভালোবাসে, সেটাই মানুষের প্রবণতা, সেটা তো প্রবৃত্তিজাত মানুষের মধ্যে। এখানে একটুখানি তত্ত্বকথা বলতেই হচ্ছে, মানুষের মধ্যে দুটো দিক আছে, একটি তার প্রবৃত্তি, একটি তার বিচার বুদ্ধি। এই প্রবৃত্তিকে সবসময় নিয়ন্ত্রণ করবে বিচার বুদ্ধি, এটাই মানুষের কাছে কাঙ্ক্ষিত। আর তার জন্যেই আমরা মানুষ নামক প্রাণীকে আশীর্বাদ করার সময় আমাদের দেশে, আমাদের সমাজে খুবই আছে, মানুষ হও বলি। এই মানুষ হওয়া মানেই হচ্ছে তোমার প্রবৃত্তি তোমার কাছে যা চাইছে তুমি তাকে ক্রমাগত শাসনে রাখো, বশে রাখো, নিয়ন্ত্রণ করো, বিচার বুদ্ধি যা বলছে সেটা মেনে চলো। এ বিষয়ে জার্মান দার্শনিক কান্ট আমার কাছে একেবারে ঈশ্বরের মতো অপূর্ব তার তত্ত্ব, এবং সেটা মেনে চললে আর এত যে সংকট তৈরি করি আমরা মানুষ, সেটা হতো না। তো নিরপেক্ষ অবস্থানে থাকা মানুষরা সেটাই করে, সেখানেই তাদের সবটা জিত তাদের হয় না, তারাও ভুল নিশ্চয়ই করে, কিন্তু তাদের প্রকৃতির স্বভাব চরিত্রগত অবস্থানটা এরকমই। আর সংখ্যা তো কম হবেই, ভালোর সংখ্যা সবসময় কম হওয়ারই কথা। ভালো আর মন্দির মধ্যে সংঘাতটা চিরকালের, এখনো রয়েছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।
আমি সমিতদার কাছে যাব এই শেষ অংশটা নিয়ে, যে সিঙ্গুর নন্দীগ্রাম রিজওয়ানুরের ঘটনায় আমরা তো দেখেছি জনসমগমে কোনো অভাব ছিল না। তার কারণ কি সমিতদা? আজকে মনে হচ্ছে পলিটিক্যাল পেট্রোনেজটা ছিল, রাজনৈতিক দলগুলো কোথাও তাদের লাভ এবং লোকসানের হিসেব করে একটা পরোক্ষ পৃষ্ঠপোষকতা করেছে যাতে সংখ্যায় বিপুল দেখায়, মানে সেই অন্ধকারকে সরিয়ে দেওয়ার যে ভালো মানুষগুলো তাদের পিছনে এই রাজনৈতিক দলগুলোর ভেজাল ছিল। সুমন, আজকে এখন অবধি কয়েকটা চেয়ার ফাঁকা আছে, অর্থাৎ সময়টা একটু বেশি পাবো। আমি সেই হিসেবে সময়টা চেয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। যেই প্রশ্নটা তোমার প্রথম ছিল, দিদিকে যেটা প্রশ্নটা করলে, তিনটে জায়গা একদম একদম সঠিক প্রশ্ন। কেন? আমার নিজের দেখাতে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এই দীর্ঘ 7 বছরের অভিজ্ঞতা থেকে, তৎকালীন সময়ে আমরা যখন প্রতিবাদের রাস্তায় নামলাম কোনো পলিটিক্যাল ব্যানারের ছত্রছায়ায় না থেকে, তখন দিনের পর দিন আমরা লেফট পার্টির যারা ইন্টেলেকচুয়ালস তারা আমাদের যারা বন্ধু, তাদেরকে বলেছিলাম, ভাই তোরা প্রতিবাদ কর, তোরা প্রতিবাদ করলে জিনিসটা আরও স্ট্রং হবে, কারণ তোদের কথাটা বেশি রিলাই করবে। তারা কিন্তু সেই সময় করেনি, যে কোনো কারণে, সেই কারণটা তারাই জানেন। এবং আমরা খুব অবাক হয়ে দেখেছিলাম যে তারা কিরকম নিশ্চুপ, এবং তাদের প্রত্যেকে অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ তাদের মেধা, অসাধারণ কাজ, তাদের সেই সমস্ত নিয়ে কোনো আমার প্রশ্ন নেই। এবং তারা স্ব ক্ষেত্রে এত মানে সুপ্রতিষ্ঠিত, সেই মানুষগুলো কিরকম যেন চুপ করে, আইদার তারা বুঝতে পারছিলেন না কী করবেন, অথবা ভাবলেন যে না, সরকারকে আরেকটু সময় দেওয়া উচিত। কিন্তু 34 বছর পরে আর কত সরকারকে সময় দেবেন সেটা আমার জানা ছিল না। তার কারণটা হলো, যেদিনকে প্রথম অ্যারেস্ট করা হলো রবীন্দ্র সদনের সামনে, সেদিন কিন্তু দেখিনি আমাদের যেই সমস্ত ছেলেমেয়েদের অ্যারেস্ট করা হলো, সেদিন তৎকালীন শাসক দলের যারা সাপোর্টার মানে ইন্টেলেকচুয়ালস, তারা কিন্তু সেদিন প্রতিবাদ করেননি যে কেন এদেরকে অ্যারেস্ট করা হলো, কেন কতগুলো একেবারে উইদাউট এনি আর্মস, উইদাউট কিছু, তাদেরকে অ্যারেস্ট করা হলো। ঠিক আছে, এই আমাদের পতনের একটা বড় জায়গা আমি আইডেন্টিফাই করেছিলাম। এবং তারপরে সরকার, আমরা যখন মিছিলগুলো করতাম, আমার বেশ মনে আছে, এমনও আছে আমরা 4-5 জন ডিসিশন নিচ্ছি মিছিল হবে, কবে মিছিল, শনিবার দিন মিটিং করছি, মঙ্গলবার দিন মিছিল হবে। আমাদেরই কয়েকজন তারা বললেন এই 5 দিনের মধ্যে লোক হবে। আমরা বলেছিলাম যদি না হয় 3-4 দিনের মধ্যে লোক হবে। আমরা তখন বলতাম যদি না হয় তাহলে 5 জন হাঁটবো, তাহলে 5 জন হাঁটলে অ্যাটলিস্ট সমাজ দেখবে যে এই 5টি লোক তো অ্যাটলিস্ট হেঁটেছে, এটা প্রতিবাদ করেছে। কিন্তু তারপরে দেখা গেছে বিভিন্ন, আমি কৃতজ্ঞ সেই সমস্ত মানুষের কাছে, বিভিন্ন কলেজ থেকে, বিভিন্ন মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন ডাক্তারি ইউনিট থেকে, মেডিকেল ইউনিট থেকে, বিভিন্ন কোর্টের লয়াররা, তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন। তারা কেউ দল করেন না, তারা প্রত্যেকে বলেছিলেন আমরা এটার মধ্যে সামিল হতে চাই এই মিছিলে। তো তারা কিন্তু সেদিন প্রত্যেকেই একেবারে সম্পূর্ণ একটা উন্মুক্ত মন নিয়ে রাস্তায় নেমেছিলেন। এবং অনেকেই বলেন, যেটা তৎকালীন সরকারও বলার চেষ্টা করেছিলেন, যে আমাদের মধ্যে পলিটিক্স ঢুকিয়ে দেওয়া হয়েছে বা পলিটিক্যাল অন্য বিরোধী পক্ষরা আমাদেরকে মানে নাড়াচ্ছে। এবং ইনফ্যাক্ট নেতাই যাওয়া নিয়ে, নেতাইয়ের পরে আমরা যে রাষ্ট্রপতি ভবনে গেলাম, বলেছিল সেই টাকা নাকি তৎকালীন বিরোধীরা আমাদের দিয়েছে। আমার হাস্যকর, সুমন তোমার মনে থাকবে যে আমি আর এই ব্রাত্যই সেদিন চ্যালেঞ্জ করেছিলাম, এবং আমরা চেকবুকটাও নিয়ে গেছিলাম যে আমাদের এই টাকা দেওয়া। এবং এই আজকের যিনি মিনিস্টার বা আজকের সরকারের কে যারা সাপোর্ট করছেন, সোকল মানে সোকল না, দে আর রিয়েলি ইন্টেলেকচুয়ালস, আই মিন ইট, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলছি, তারা সেদিন যেই ভূমিকাটা নিয়েছিলেন, তারা যেই প্রতিবাদের ভাষাটা বাংলাকে দেখিয়েছিলেন, সেখানে আমার মনে হয় সেটা তার থেকে বাংলা অনেক লাভবান হয়েছিল। যে দীর্ঘ ওই 34 বছরের একটা সরকারকে হাঁটানোর পেছনে তাদের অবদানটা কোনো কিছুতেই অস্বীকার করা যাবে না। এবং সেই ভরসাতে কিন্তু বাঙালি বা বাংলার রাজ্য যে একটা ভেবেছিল যে পলিটিক্যাল পার্টিজের বাইরে একটা নাগরিক সমাজের একটা রোল তৈরি হচ্ছে, সেটা হয়তো 2 দিন পরে আমি মরে যাবো কি মিরাতুদ্দিন থাকবেন না, কিন্তু এই নাগরিক সমাজটা অনেক জায়গায় সত্যি সত্যি নাইট ওয়াচম্যানের কাজ করবে, একেবারে তারা থাকবেন এবং সজাগ থাকবেন। সেইটা খুব অবাক হয়ে গেলাম যখন বিভিন্ন, আমি কারণগুলো বলতে পারবো না, হয়তো মনে মনে ভাবতে পারি, এবং সেই ভাবনাগুলো খুব ছোট। অর্থাৎ আমি যখন মনে ভাবি যে আমাদেরই বন্ধুবান্ধব যারা আমাদের সময় সেই সময়টা হেঁটেছিলেন, এবং প্রতিবাদের ভাষা এমনও হয়েছে, আমি নাম বলছি না, কোনো নাটকের কোনো একজন ব্যক্তিত্ব, তিনি আর আমি বারাসাতের রাস্তা দিয়ে আমি গান করতে করতে গেছি খোলা মঞ্চে, এবং প্রচুর গায়ক দেখতাম। কোথায় তারা?
আমি না ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তাদের দেখতে পাচ্ছি না, আমার খুব কষ্ট। আমার মনে হয় আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ না কথা বলছো সমিতদা, এরা মতো অনেককে দেখতে পাচ্ছ যারা বুদ্ধবাবুর পাশে, বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে, বামপন্থীদের পাশে মঞ্চ মাতাতেন, সুরের সাগরে ভাসিয়ে দিতেন দর্শকদের, একেবারে দলীয় দর্শকদের, তাদের যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখো কিরম লাগে? না, আমার খুব ভালো লাগে যে আমি কেন আমার ভালো লাগে কেন, সুরটা চিরকালীন, এটা তো মানবে, বামফ্রন্টের মঞ্চ হোক আর তৃণমূলের মঞ্চ। সুর কি অসুর আমি ঠিক বলতে পারবো না। কেন বলছি, যদি সুর সত্যিই হতো, যদি মনে প্রাণে সুরে বিশ্বাস করতেন প্রত্যেকে, তাহলে যেই সুরের লোকটির এই অবদান কবির সুমন, তার সাথে আমার রাজনৈতিক মতবাদ থাকতেই পারে, কিন্তু লাস্ট 20 ইয়ার্সে কবির সুমনের বাংলা গানের যে অবদান, সেটাকে কি বাঙালি অস্বীকার করতে পারবে? বা আজকের সরকার বা বিগত সরকার যতই না বলুক, সেটা কি কোনোদিন ইতিহাস লেখা হলে কবির সুমনের অধ্যায়কে বাদ দেবে এরকম মানে কোন রাজনৈতিক দল কেন বলছি? আমি তো গানের লোক নই সেই অর্থে, কিন্তু আমার নিজের খুব কষ্ট হয় যখন দেখি এইগুলো সত্যি আমাদের দেখতে হচ্ছে, কিন্তু আমাদের কিছু করার নেই। নিদেন পক্ষে একটা ফুলের একটা বুকে তো উনি পেতে পারতেন, একটা বুকে পেতে পারতেন, ভাগ্যিস পাননি। কেন? যারা পেয়েছেন তাদের প্রতিও আমি শ্রদ্ধা রেখে বলি, তারা প্রত্যেকেই ডিজার্ভ করেন, কিন্তু সেই মালা বা সেই বুকে বা সেই প্রাইজগুলো আমি জানি না তাদের কাছে অনেক ভারী হয়ে গেল কিনা, যে সেই ভারটা নিতে গিয়ে হয়তো সমাজের অনেক সত্যি কথা তারা হয়তো বলতে পারছেন না। এটা একটা কারণ হতে পারে, আমার ধারণা। কারণ যদি সত্যি সেইটার উপর তাদের মোহ না থাকতো, তাহলে কিন্তু তারা এই এত বড় বড় ঘটনাগুলোর পরে কেউ চুপ করে থাকার মতো ব্যক্তিত্ব নন, তাদের থাকা উচিত নয়। এই যে আমরা কীরকম অবাক লাগে, আমরা আমাদের সমাজের ধরে নিই যে এই আন্দোলনগুলো XYZ অমুক তারাই করবেন, তার বাইরের লোকের যেন কোনো দায়িত্ব নেই, তারা যেন সমাজে থাকেন না। অর্থাৎ আমি কিছুদিন আগে কোনো একটা জায়গায় বললাম, বিশেষ করে আমরা যদি বিজনেসম্যান দেখি, আমরা কিরকম ধরে নিই যে তাদের একেবারে মানে জন্মগত অধিকার যে তারা আজকে এই পলিটিক্যাল পার্টিটাকে সাপোর্ট দেবেন, দুদিন পরে যেই দেখবেন যে সরকারটা চেঞ্জ হচ্ছে সেদিন ওই পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট দেবেন, এবং এটা নাকি তারা যেহেতু বিজনেস করেন এটাই তাদের করা উচিত। আমার লজ্জা লাগে ভাবতে। এবং পলিটিক্যাল পার্টিরাও কিরকম যেন ধন্য হয়ে যান, এবং পরবর্তীকালে তারা যখন ক্ষমতায় আসেন তখন আবার ওই অনৈতিক লোকগুলোকেই তারা সাপোর্ট দিতে শুরু করেন। এর দৃষ্টান্ত যদি আমরা দেখি পরপর দেখতে পারবো। আরও এরকম বিভিন্ন ফিল্ড আমরা যদি দেখি, যে সমস্ত মানুষরা সমাজের সমস্ত সুযোগ সুবিধা নেন, সমস্ত জায়গা থেকে তারা সম্মান থেকে আরম্ভ করে আর্থিক সমস্ত সুযোগ সুবিধা নেন, তারা যখন এই ধরনের একটি বাচ্চা মারা যায় তারা কিন্তু চুপ করে থাকেন। এইগুলো সমাজের একটা দিন আসতে হবে, সাধারণ মানুষকে বুঝতে হবে, সাধারণ মানুষকে এর এগেনস্টে বলতে হবে যে না, ইটস ইয়োর ডিউটি অলসো, তুমিও এই শহরের অক্সিজেন নিচ্ছ, তুমিও এই রাজ্যের অক্সিজেন নিচ্ছ, তুমিও এই রাজ্যের ফসল খাচ্ছ, সেই ফসলটা কিন্তু আরেকটা কৃষক বানিয়েছিল। এই জায়গাগুলোকে সবার একটু রিয়েলাইজ করতে হবে। শুধু 4টে লোককে ব্লেম দেওয়াটা আমার কাছে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো এই সমস্ত ক্ষেত্রে সমস্ত, আমি বলছি তো এই আমরা আগামীকাল যাব, অশোকদারা আসুক, আরো প্রত্যেকে আসুক, আমরা সবাই মিলে যাই। না খুব আমি তার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে, এবং আমাদের প্রত্যেক, এবং যারা আমাদের সময় একটা দীর্ঘদিন পথে হেঁটেছিলেন তারা যে কোনো কারণে আজকে সরকারকে সাপোর্ট করছেন, কিন্তু আমরা তো সরকারের এগেনস্টে এখানে কথা বলছি না, আমরা বলছি একটা অন্যায়ের এগেনস্টে কথা। তো একটা অন্যায়ের এগেনস্টে কথা বলতে গেলে সে কোন সরকারকে সাপোর্ট করবে এটা জানার কি প্রয়োজন আছে? এটা আমার বোধগম্য নয়। আমি এটা নিয়ে অশোকদার কাছে আসবো। অশোকদা, আপনি আজকে এই বারাসাতের ঘটনা, এই পরিবারটির সঙ্গে দেখা করে গেলেন। কোচবিহারের ঘটনায় আপনাকে আমরা লাইভে ধরেছিলাম, সেখানে আপনি সরব হয়েছেন, বিমল চক্রবর্তী সরব হয়েছেন, কিন্তু ধরুন সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, রিজবানুরের ঘটনা, তখন আপনাদের বামফ্রন্ট সরকার যখন ছিল তখন প্রতিবাদে আপনারা রাস্তায় নামেননি। প্রচণ্ড সঙ্গত, এবং কোনো না কোনো সময় ইতিহাসের কাছে উত্তর আমাদের দিতে হবে, আমরা জানতাম। কিন্তু আমি এটা গোড়াতে এটা বলে শুরু করব সুমন, যে আমি বামপন্থী এটা বলতে আমি লজ্জিত নই। বামপন্থায় বিশ্বাস আমার আকৈশোর, এখনো প্রান্তিক বয়সে পৌঁছেও সে বিশ্বাস আছে। আমার মনে হয়েছিল যে সমস্ত ভুলভ্রান্তিগুলো ঘটছিল বিশেষ করে বামফ্রন্টের শেষের দিকটায়, সেটা বোধহয় সাময়িক, সেটা বোধহয় আকস্মিক,
সেটা বোধহয় কোনো না কোনো সময় বামপন্থী শক্তির যারা চূড়ায় ছিলেন তারা বুঝতে পারবেন, কোথাও না কোথাও রাশ টানবেন। হয়তো সেটা আমাদের ভুল ছিল, আমাদের মোহ ছিল। বামপন্থা এবং বাম ফ্রন্ট সম্পর্কে আমাদের যে স্বপ্ন ছিল সেগুলো ভাঙতে সময় লেগেছিল। কিন্তু যখন শেষ দিকে নন্দীগ্রামে ঘটলো, তখন কিন্তু 14ই মার্চ ঘটনা ঘটার পরে 16ই মার্চ সকালে আমরা একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বের বাড়িতে সমবেত হয়ে আমরা 16 জন একসঙ্গে নাট্য আকাদেমি থেকে পদত্যাগ করি। সেই কিন্তু পদত্যাগের সূত্রপাত, সেই প্রতিবাদের ঢেউ ওঠে। তারপরে 6 মাস ধরে তোলপাড় চলে। আমাদের যিনি নাট্য আকাদেমি তখনকার চেয়ারম্যান কুমার রায়, তার সৌজন্যে আমরা তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দুবার দেখা করি। তাকে আমাদের সমস্ত অভিযোগের কথা, ক্ষোভের কথা বলি, তিনি শোনেন এবং তিনি একটাই কথা বলেন যে আমি সবটা মানছি, কিন্তু থিয়েটারটা তো আপনাকে করতে হবে, আপনাদের করতে হবে, ফলে আপনারা ফিরে আসুন। তখন আমরা কিছু লোক আবার ফিরে যাই, কিন্তু ফিরে যাওয়ার সময় কথা বলেছিলাম যে তার মানে এই নয় যে আপনার নাট্য একাডেমির আমি সদস্য বলে কালকেই আপনার সরকারকে আক্রমণ করে আমি কোনো নাটক করব না। উনি বলেছিলেন হ্যাঁ নিশ্চয়ই। তারপরে খুব অল্প দিনের মধ্যেই বিশাল পট পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমরাও তখন যখন বামফ্রন্ট সরেও গেল এবং বিশাল একটা বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের কন্ট্রিবিউশন সেই চেঞ্জের পেছনে, ট্রান্সফরমেশনের পেছনে বিরাটভাবে কাজ করলো। আমি তার মাঝের ফেজে আরেকবার আসবো অশোকবাবু। নেতাই 9 জন গ্রামবাসী, অসহায় গ্রামবাসী মারা গেল, তখন আপনারা রিয়াক্ট করেননি? হ্যাঁ, রিয়াক্ট করিনি, মানে রিয়াক্ট করেছি, কিন্তু আমরা এত বড় করে রিয়াক্ট করিনি। আমার মনে আছে আমাদের মধ্যে অনেকে চিঠি লিখেছেন, প্রতিবাদ করেছেন, কেউ কেউ আমাদের অংশ থেকে বেরিয়ে গিয়ে সামিলও হয়েছেন প্রতিবাদে। আমি 2-1টি ইম্পর্টেন্ট চিঠি পড়েছি। কিন্তু এটা ঠিকই যে যত বড় করে প্রতিবাদ করা উচিত ছিল তখন, সেই গাফিলতি আমাদের নিশ্চয়ই ঘটেছে। কিন্তু এইবার যখন নতুন জামানায় আমরা প্রবেশ করলাম, তখন আমাদেরও একটা ভাবনা ছিল যে হতে পারে বামফ্রন্টের যে অবক্ষয়ের একটা সময় আমরা দেখলাম, তারপরে একটা আপনি অবক্ষয় বলুন, তার একটা ভাঙন বলুন, তার একটা নিজের জায়গা থেকে পিছিয়ে আসা বলুন, তারপরে নতুন সময় এসে নতুন একটা কিছু হবে। কিন্তু সেইটা যে গত 2 বছরের মধ্যে এইভাবে বারবার এতটা আক্রান্ত হবে, পদদলিত হবে, আমি ভাবতে পারিনি। আমি আজকে কামদুনি থেকে ফিরে এসে মনে পড়ছে সুমন, যে বছর 3-4 আগে হবে বোধহয়, জয় গোস্বামী একটা প্রবন্ধ লিখেছিলেন আনন্দবাজারে বিশাল। সেই প্রথম উনি অত বড় করে বামফ্রন্টের বিরুদ্ধে, বুদ্ধদেবের বিরুদ্ধে কলম ধরলেন। তার ক্যাপশন ছিল নবারুণ ভট্টাচার্যের একটা কবিতা, এই মৃত্যু উপত্যকা আমার। আমার আজকে দেখে কামদুনিতে গিয়ে ওই যে পরিবারটা, বাবা শুয়ে আছেন, মা কথা বলতে পারছেন না, ভাইরা মাঝে মধ্যে অসংলগ্ন প্রতিবাদ করছে, গ্রামের মানুষরা ভয়ে আড়ষ্ট হয়ে আছে, আর একের পর এক এখন যাচ্ছিলেন, এখন আবার খুব যাচ্ছেন। এই আমরা যাচ্ছি তো বেরোলাম, সঙ্গে সঙ্গে ঢুকলেন কেন্দ্রের এক প্রতিমন্ত্রী, তিনি বেরোতে না বেরোতে কালকে আবার যাবেন, না যেতে যেতে এখন যাচ্ছে। কিছু হবে কি, কিছু কি হবে? আমরা তো কতগুলো প্রতিবাদে সামিল হলাম, ওরাও হয়েছিলেন, আমরাও এখন হলাম। এর আগেও একটা অল্প দিন আগে একটা ঘটনা ঘটলো, পার্ক স্ট্রিটের ঘটনা থেকে আরম্ভ করে পরপর কতগুলো ঘটনা। আপনার কি মনে হয় যে এটা ধারাবাহিকভাবে একটা ঘটনার ধারাবাহিকতা চলছে? এই জন্য জিজ্ঞেস করছি যে আপনি যে কবিতাটা বললেন একেবারে ব্যক্তিগত অনুষঙ্গ, কিন্তু নেতায়ের ওই গ্রামে গিয়ে যখন সম্ভবত সরস্বতী দেবী ওনার নাম, মেয়েটি কাঁদছিল, আমাদের ওই বাক্যটাই আমার একটা লিখতে হয়েছিল, সেটাই ওই বাক্যটাই আমরা ব্যবহার করেছিলাম, ওটাই মনে পড়েছিল। মানে আমি বলছি যে 2006 বা 2007 অনওয়ার্স যে ঘটনাগুলো ঘটছে, অবশ্যই আপনি পার্ক স্ট্রিটের ঘটনার উল্লেখ করলেন, কোথাও এই মৃত্যু, এই কান্না, এগুলো যেন দলমত নির্বিশেষে, সরকার শাসক বিরোধী নির্বিশেষে মিশে যাচ্ছে। এই ধারাবাহিকতার কথাতে একটা শোচনীয় ধারাবাহিকতা হচ্ছে, যেটা ঠিক যে শাসকের মুখ প্রায় একই রকম থাকে, তাকে নিজের ক্ষমতা এবং গদি বাঁচাবার জন্য অনেক রকম কাণ্ড কারখানা করতে হয়, যেটা দেখে আমরা যতই শক্ট হই না কেন, দিস প্যারাস ইজ দ্য দস্তুর, ইজ দ্য কাস্টম, দিস ইজ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। যার ফলে যাদের ঘাড়ে পা দিয়ে শাসক ক্ষমতায় আসেন, তারাই বাড়িতে দেখা করতে গেলে তাদের লাঠি খেতে হয়, এসব আমরা দেখছি। কিন্তু আমার একটা কীরকম মনে হয়েছিল যে যেহেতু এইবার প্রশাসনের শীর্ষে একজন মহিলা এসছেন, একটা কোনো নতুন সংবেদনা জায়গা তৈরি হবে, মেয়েদের ওপরে অত্যাচার এবং মেয়েদের ওপরে নিগ্রহ যখন ঘটবে, তখন অন্তত একজন মহিলা যিনি প্রধান রাজ্যের, তিনি অন্তত বলবেন যে এটা আমি সহ্য করব না, যাই হোক না কেন। এবং তার এই প্রতিবাদের একটা ধারাবাহিক, একটা ঐতিহাসিক ধারাবাহিকতা, এই ধরনের ঘটনা তাকে সবার আগে পাওয়া যেত, এটা যেন নিশ্চয়ই হবে। উল্টো আমরা দেখলাম যে আমরা বিশেষ করে থিয়েটারের লোকেরা বলবো, আমাদের যে সংস্কার
তার বিরুদ্ধে গত কিছুকাল ধরে কিছু কথা শুনছি। আমরা থিয়েটার শুরু করেছিলাম ললিতা। ছোট্ট প্রশ্ন করবো, হ্যাঁ, আমি এটা জানতে চাইছি, আমি ধরে নিচ্ছি আমি পেন্টিং করি, মীরাদিন্দি শিক্ষা নিয়ে আছেন, আপনি নাটক করেন, আমরা তাও ধরে নিচ্ছি এখানে একটা মানে পেশাগত কারণে একটা অনেকটা দূরে আমি ধরে নিচ্ছি, কিন্তু আমরা তো এটা দেখতে পাচ্ছি, সেটা আমার খুব খারাপ লাগে। পার্কস্ট্রিট কাণ্ড নিয়ে নাটকের একটি বিশাল দল, তাদের একরকম মন্তব্য, স্ট্যান্ড পয়েন্ট, এবং আরেকটি দল দর্শনের প্রেক্ষিত বিচার করছে। এটার কারণ, এবং বিমল বাবু যে এইখানটাই আমাদের কিন্তু সমস্যা। সমীর, এটাই শোচনীয় এবং দুঃখজনক। আমি উল্টো দিকে বলছি, আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের ঐতিহ্য সে কথা বলে না। শরৎচন্দ্র যে পড়েছে সে বাঙালি জানে যে রাজলক্ষ্মী যখন সে পতিতা হয়ে যায় এবং শ্রীকান্ত তাকে আবার আবিষ্কার করে, পতিতা মেয়ের মধ্যে সে অনেক বড় বড় মানবিক মূল্যবোধ এবং প্রেম খুঁজে পায়। আমি বলছিলাম যে ব্রেক্টের বিখ্যাত নাটক 3 পয়সার পাড়ায়, ভালো মানুষ সবাই দেখেছেন, সেখানে সেজুয়ানে এসে 3 জন দেবতা যে মেয়েটিকে খুঁজে বার করে ওই নগরের সবচেয়ে ভালো নাগরিক বলে, তিনি একটি পতিতা, তাকে টাকা দিয়ে বলে তুমি দোকান চালাও, মাটি লাগে। হ্যাঁ, মাটি লাগে। এবং আমি প্রথম নাটক করেছিলাম ললিতা, রেসপেক্টেবল প্রস্টিটিউট, উৎপল দত্তের ভাষায় বরণীয়া বারনারী, যেখানে দেখানো হচ্ছিল যে একটি মেয়ে একটা কালো ছেলেকে ফাঁসাবে সাদারা, তাকে বলবে যে তুমি তোমার লিঞ্চ করবো কারণ তুমি একটা হোয়াইট মেয়েকে রেপ করেছো। এই হোয়াইট প্রস্টিটিউট একটি মেয়ে ওই লোকটাকে আশ্রয় দেয় এবং পুরো হোয়াইট সিস্টেমের এগেনস্টে তার এমপি এবং তার ছেলে সহ লড়ে যায় একা। সেই গল্পটা, এইগুলো দেখতে দেখতে আমরা মনে করেছিলাম যে পেশা বা জীবিকার টার্মসে একজন মানুষ যাই হন না কেন তাকে মনুষ্যত্বের সম্মান দিতে হবে। এখন যখন দেখি যে একজন মহিলা সাংসদ বলেন যে ওই পাড়ায় রেপ হলে ওটা রেপ না, আর এই পাড়ায় রেপ হলে রেপ, ও পাড়ায় রাত্রি 12টা বাজলে দর কষাকষি, তখন অবাক লাগে যে আমরা কোন মানে মূল্যবোধের ক্ষেত্রে কোথায় আক্রান্ত হচ্ছে আমাদের। আরেকটা আমার অবাক লাগে, এই যে কালচারাল ফিল্ডে যারা গান করেন, যারা নাটক করেন, সেই সমস্ত মহিলারা তারা নিজেরাই তো 2-3টে টাকা শো করে বাড়ি ফিরতে পারেন না, তাহলে আমি কি ধরে নেব তাদের কোনো থিয়েটারের দলের মেয়েরা তো সকালবেলা বাড়ি ফিরে দুর্গাপুরে শো করে, বাস থেকে নেবে 5টার সময় ফিরবে, তখন তাকে কি বলবে থিয়েটার করে এলো? হ্যাঁ, অমুক বাবু যেই মেয়েটি কল সেন্টারে কাজ করেন, সে তার হোল নাইট ডিউটি, সে যখন মাঝরাতে ফিরছে, তার মানে তার চরিত্র নিয়ে আমি প্রশ্ন তুলবো, আমি কে? বিমল বাবুর কাছে আসবো। বিমল বাবু, আমি বারবার যখন সরাসরি যোগাযোগ করা হচ্ছিল কামধুনির এই স্টুডিও থেকে বা যারা যাচ্ছিলেন, তাদের দাবিটা কিন্তু খুব সামান্য ছিল যে একবার যদি মাননীয় মুখ্যমন্ত্রী আসেন, এই ব্যবস্থা নেন, এবং খুব সাধারণ কিছু সিভিক অ্যাফেয়ার্স মানে আলো, রাস্তা, কাছের স্কুল, একটা যদি বিবৃতি একবার যদি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যেতেন, তাহলে কি অনেক মানে আমি বলছি রাজনৈতিকভাবেও যদি বিচার করেন, অনেক প্রতিবাদকেও স্থিমিত করে দেওয়া যেত। সেটা কেন করা হলো না? আমরা তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানে চিনেছি যে যিনি সবার আগে দৌড়ে যান। না, আপনি যদি বলেন যে মুখ্যমন্ত্রী যাওয়াটা প্রায়োরিটি না বিচারটা প্রায়োরিটি, আমি বলবো মুখ্যমন্ত্রী যাবেন কি যাবেন না সেটা সম্পূর্ণ অন্য বিষয়, কিন্তু যেটা দেখার দরকার সেটা হচ্ছে এই ঘটনার বিচারটা হচ্ছে কিনা। দেখুন, এই বিদ্বজ্জন বলে আলাদা কমিউনিটি আপনারা করছেন, আমি ঠিক এই ডিভিশন মানতে রাজি নই। আমি কোন দলে পড়ি জানি না, অধ্যাপনা করলে কোন দলে পড়া হয় জীবনে কখনো ভেবেও দেখিনি, কিন্তু বিদ্বজ্জনরা সমাজ বদলে ফেলেন এই নীতিতে আমিও ভাবি, মানে এই ভাবনা আমার মধ্যেও থাকে না। সমাজ বদলায় আলটিমেটলি মানুষ, যদি সামান্য অনুঘটকের ভূমিকা বিদ্বজ্জনরা পালন করেন, অতি সামান্য পরিবর্তন আনে অতি সাধারণ মানুষ, বিদ্বজ্জনরা অনুঘটকের কাজ করতে পারেন মাত্র। এখন মুখ্যমন্ত্রী ওখানে গেলে নিশ্চয়ই ভালো হতো, তার অন্য মাত্রাও হতো। সেখানে মুখ্যমন্ত্রী গেলে যদি একটা বিরাট প্রশাসনিক সমস্যা তৈরি হয়, কয়েকশো পুলিশ লাগে, তারপর কেউ কালো পতাকা দেখায়, পুলিশ সেখানে লাঠিপেটা করে, তার চাই মনে করি মুখ্যমন্ত্রীর না যাওয়াটাই বেটার, অনেক বেটার। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন বেটার, অনেক বেটার, তার চেয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন অনেক ভালো। কারণ আপনি একটা অবস্থা বিবেচনা করুন, মুখ্যমন্ত্রী গেলেন, রাস্তায় কেউ একটা কালো কাপড় দেখালো, আমি প্রশ্ন করবো, আমি বলবো, উত্তর দেব।
দার্জিলিং এবং এই পরিস্থিতিটা আলাদা, সম্পূর্ণ আলাদা। কিন্তু দার্জিলিং এর পরিস্থিতি পিওরলি পলিটিক্যাল, এটা একটা অন্য, এটা পলিটিক্যাল ইস্যু নয়। মুখ্যমন্ত্রী গেলে যদি এই ধরনের প্রশাসনিক সমস্যা তৈরি হয়, কেউ কালো পতাকা দেখালো, কেউ মিছিল করলো, কেউ উত্তেজিত সমস্যা হলো, পুলিশ লাঠিচার্জ করলো, তার চেয়ে মুখ্যমন্ত্রী না গিয়ে যদি এখানে প্রশাসনিক ব্যবস্থা নেন, আমি বলবো অনেক ভালো, অনেকটাই বেটার। আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন আসবে। আমার মনে আছে যে যখন বারবার তখন বিরোধী নেত্রী ছিলেন, রেলমন্ত্রী থাকা অবস্থায় এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর লালগড়ে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বারবার উনি শুরুই করতেন যে আগের মুখ্যমন্ত্রী আসেননি। নেতারাও বলতেন যে দেখুন বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিন আসেনি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এসে প্রমাণ করে দিলেন যে লালগড়ের কতটা কাছে। তো তখন দুটো প্রেক্ষাপটকে দেখুন, লালগড়ের ঘটনা বা গোটা জঙ্গলমহলের ঘটনা বা যেটা সমীরদা বললেন দার্জিলিং এর ঘটনা, এগুলো পিওরলি পলিটিক্যাল, পিওরলি পলিটিক্যাল কারণে যেতে পারবেন, হিউম্যানিটেরিয়ান কারণে যেতে পারবেন না। আপনি যে ক্ষমতায় আছে, একটু আগে তো কথা বলা হলো, যে ক্ষমতায় আছে তার তো নিজস্ব কিছু কি বলবো দায় থাকে, দায়িত্ব থাকে। আমি এবার আপনারটা ঠিকই ধরলাম, সেইটা ধরে তাহলে গার্ডেন রিচে যখন তাপস চৌধুরী মারা গেলেন, দীঘা থেকে ফিরে সোজা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন কেন? মানে হয় যাবেন নয় যাবেন না। কারণ এখানে নিশ্চয়ই যাবেন, পরিস্থিতি একটু থিতিয়ে গেলে যখন উত্তেজনাটা কমবে, প্রশাসনিক ব্যবস্থা সরকার নিতে পারবে, নিশ্চয়ই যাবেন। আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু যতটুকু জানি আমার মনে হচ্ছে নিশ্চয়ই তিনি যাবেন, কিন্তু পরিস্থিতি হয়তো একটু কম মানে থিতিয়ে গেলে যাবেন। এই মুহূর্তে গেলে যে বিরাট কিছু হয়ে যাবে তা নয়, তবে পরিবারটা হয়তো একটু শান্তি পাবে, নিশ্চয়ই তিনি যাবেন। আমার বক্তব্য অন্য, সেটা হচ্ছে এই যে বুদ্ধিজীবীদের নিয়ে বারবার একটা কথা বলে তারা নামেননি কেন? আচ্ছা আর একটু বাড়ান তো। খালেদা জিয়া আসার পরে, আমি একটু বাড়াচ্ছি কিন্তু কারণ এই প্রশ্নগুলো আসে, অনেকে জিজ্ঞেস করে, বাংলাদেশ থেকে আসা সেই মানুষগুলো যাদের সঙ্গে আমার কথা হয় তারা প্রশ্ন করে, কিছু কিছু ছাত্রছাত্রী আমাদের কলেজগুলোতেও পড়ে এসে। খালেদা জিয়া আসার পরে গোটা পূর্ববঙ্গে মানে বাংলাদেশে হিন্দু কমিউনিটির উপর বিভৎস অত্যাচার হয়েছিল, বিভৎস, ভাবা যায় না। তার 1% আমরা জানি। পশ্চিমবঙ্গের কোন বুদ্ধিজীবী পথে নেমেছিলেন? কেন নামেননি? আমরা নামিনি। কাশ্মীরে যখন হিন্দুরা বেরিয়ে আসে আমরা নামিনি। যখন মানে মানে মনুষ্যতর জীবনযাপন করে তাঁবুতে, আমরাও তার প্রতিবাদ করি না, আমরা করি না। কিন্তু আসলে পশ্চিমবঙ্গটা কি জানেন, আমার একটা ঘটনা মনে পড়ে গেল। হাওড়ার একটি কলেজে আগে পড়াতাম। 1992-তে যখন অযোধ্যা কাণ্ড হলো, তারপর বাংলাদেশে বিভৎস কিছু ঘটনা ঘটেছিল, আমি বলিনি, কাগজে বেরিয়েছিল। একজন আমার কলিগ, তিনি বামপন্থী ছিলেন, অফিসিয়াল বামপন্থী। আমি তাকে একদিন বললাম যে এই ঘটনা ঢাকায় যে সমস্ত মন্দির ভাঙলো, শোনো একটা মন্দিরও ভাঙা হয়নি। আমি কেন? আপনি কোত্থেকে জানলেন? উনি একটা পার্টির কাগজের কথা বললেন। আমি দেখুন তার বাইরে আরো কিছু কাগজ আছে, বলো ওসব আমি বিশ্বাস করি না। অর্থাৎ আমাদের এখানে না শার্প ডিভিশন শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে নেই, বাস্তবতা হচ্ছে ওই তথাকথিত বিদ্বজ্জনের মধ্যেও কিন্তু রাজনৈতিক বিভাজন আছে। সেই বিভাজনটা কিন্তু একেবারে যায় না, কারণ আমরা অনেক বেশি পোলারাইজ সোসাইটিতে বিশ্বাস করি। এটাকে আমি বুঝলাম না, আইদার বিদ্বজ্জন নয় না। যাই হোক, আপনি না, আমি তথাকথিত বললাম কারণ বিদ্বজ্জন সংজ্ঞা নিয়ে বিতর্ক আছে বলে। যাই হোক, তো বিদ্বজ্জনের মধ্যেও কিন্তু সেই বিভাজনটা রয়েছে। আমাদের এখানে একটা বড় অংশ বামপন্থী। আমি তো পুরনো কাগজ মাঝে মাঝে প্রয়োজনে পড়ি। 1978 সালে যখন ভয়ঙ্কর সন্ন্যাসী পোড়ানোর ঘটনা হয়েছিল, হ্যাঁ, কিছু মানুষ নেমেছিলেন, আমার মনে আছে প্রেমেন্দ্র মিত্র ইত্যাদি নেমেছিলেন, কাগজে আমি পড়েছি। অনেকে নামেননি, নামেননি। তারপরে একের পর এক ঘটনা ঘটেছে, নামেননি। আর তারপরে কখন নামলেন সেটা কিন্তু সমাজ ফোর্স করেছে। নন্দীগ্রাম ঘটনা, আমি একটু বলতে চাই, আমি শেষ করি সমিতা বলতে, সমাজ কিন্তু ফোর্স করেছে। ইনফরমেশন দিতে চাই, সমাজ গোদ্রা কাণ্ডে আমি ইনফরমেশনটা দিই, তা নাহলে এটা ইনকমপ্লিট থাকবে। পাবলিক নামেনি এই কথাটা বললে এটা আমি বলছি ইনফরমেশনটা কমপ্লিট হলো না। নন্দীগ্রামের আগে গোদ্রা কাণ্ডের পরে আমি নিজে সেই মিছিলে, অশোকদা খুব ভালো মতো জানবেন, চন্দনদা জানবেন, মিরাতুদ্দিন, যারা কলকাতার ভালো মতো ওই সময়টা স্টাডি করেছেন, গোদ্রা কাণ্ডের পরে আমরা না হলেও 30 থেকে 40 হাজার লোক এবং স্কুলের ছেলে মেয়ে সমস্ত, যাতে এখানে কমিউনাল কোনো প্রবলেম না হয়। আমি আপনাকে রাস্তায় কিন্তু নেমেছিল, রাস্তায় কিন্তু পরে আমাকে বিজেপি মার্কাজ দেবেন হয়তো, আমি জানি না। গোধরা কাণ্ডের আগে যখন খালেদা জিয়ার গভর্নমেন্টে ওখানে লিঞ্চিং হচ্ছিল,
ওখানে এথনিক ক্লিনজিং হচ্ছিল, কেউ নেমেছিলেন? না, এখানে একটা নামেননি কিন্তু মনে রাখতে হবে, একটা country- সুতরাং আমাদের এসব বলে লাভ নেই। আমরা কিন্তু অনেক ভুল করেছি, আমরা অনেক বেঁচেছি, আমরা বেঁচে বেঁচে প্রতিবাদ করেছি, কিন্তু তার জন্যই আমাদের এই ভিত্তিটা হারিয়ে গেছে। আপনি যে অংশটা বললেন সেটা দিয়েই তো আমি শুরু করলাম, কিন্তু আমার একটাই প্রশ্ন, যে তখন বিজন সেতুতে আনন্দমার্গীর সংস্থার সন্ন্যাসীদের যখন পুড়িয়ে মারা হলো, তখন নামেননি বলে আজকে এই ঘটনার পর নামবেন না, এইটা কিভাবে জাস্টিফাইড হয়? আমি বলছি যে ঐতিহাসিকভাবে আমরা ভুল করেছি, ধরুন জাতি হিসেবে, তাহলে এখন সেই ভুলের জাস্টিফাই করছি না। আমার বক্তব্য, কখনো কখনো বোধহয় সমাজ আপনাকে বাধ্য করে নামতে। নন্দীগ্রাম ঘটনার পরে যে মিছিল হয়েছিল, আমি সেই মিছিলে নিজে ছিলাম। সমাজ কেন, আমার বিবেক আমার চাবুক মেরে বাধ্য করে। বিবেক নামে না, বিবেক চাবুক মারে একটা দিক দিয়ে, অন্যদিকে সমাজও আপনাকে বাধ্য করে নামতে। সমাজের পরিস্থিতি এমন তৈরি, আপনি ঘরে থাকতে পারবেন না, আপনাকে নামতে হবে। আমরাও কেউ পারিনি ঘরে থাকতে, আমরা নেমেছি। তবে আবার একটা কথা বলি, প্রতিবাদ আপনি যখন করবেন, প্রতিবাদ কার বিরুদ্ধে করছেন সেটা একটা গুরুত্বপূর্ণ। ধরুন এই যে ঘটনাটা ঘটলো, বা তারপরে গতকালই ঘটেছে মালদাতে একটা ঘটনা, তার আগের দিন গেদেতে একটা ঘটনা, এখানে পার্টিকুলারলি আপনি সরকারকে সেই অর্থে দোষ দিতে পারেন। আমি বলবো সরকারকে দোষ দিতে পারে, আমি কারণটা ব্যাখ্যা, আমার বিষয়টা আমি সরকারকে দোষ দেওয়ার কথা বলছি না। পার্ক স্ট্রিটের ঘটনায় কোন তৃণমূল নেতা অভিযুক্ত ছিল? কেউ নয়। কোন কর্মী অভিযুক্ত ছিল? কেউ ছিল না। কিন্তু ঘটনার প্রেক্ষিতে, না ঘটনার প্রেক্ষিতে বিদ্যুৎজনরা, আমি কেন রাজনৈতিকভাবে সরকার বিরোধী ধরবো? না, ওনাকে একটা প্রশ্ন করি, মানে আমি আজকে ওই কামদুনির ঘটনা, আমি আপনার জানতে চাইছি আপনার মতামতটা, যেহেতু আপনার ডেফিনিট মতামত আছে, আপনি জোরের সঙ্গে বলতেও পছন্দ করেন। সেটা হচ্ছে, আমরা আজকে কামদুনির ঘটনার পরে বারাসাতের যিনি এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তার কাছে গেছিলাম একটা মেমোরেন্ডাম জমা দিতে। তাকে যখন বললাম যে এগুলো হচ্ছে কেন, আমাদের মধ্যে একজন আইনজীবী জিজ্ঞেস করলেন যে বারাসাত থেকে এটা রেপ এরিয়া হয়ে গেল, রেপ জোন, সব ঘটনা এখানে ঘটছে। উনি বললেন যে আমার থানার যে এলাকা, পশ্চিমবাংলার সমস্ত থানার মধ্যে এটা সবচেয়ে বড় এলাকা, পুলিশের সংখ্যা হচ্ছে সবচেয়ে কম, জনসংখ্যার প্রপোর্শনে পুলিশের প্রপোর্শন ডিপ্লোরেবল, এত কম, নিন্দাজনকভাবে, ফলে আমরা দিশাহারা। তাহলে আপনারা কি চান? বললো আমরা তো বহুকাল ধরে চাইছি যারা বিভিন্ন থানায় ভাগ করা হবে, সেটা হচ্ছে না। হচ্ছে ওই প্রত্যেক দিনই মাটি ফেলার মতো করে হচ্ছে, ফিতে এগোচ্ছে, হচ্ছে না। কমিশনারেট হবে, হচ্ছে না। গতকালও ডিজি বলেছেন যে শিগগিরই হবে, এখনো হয়নি। এই যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা তো কোনো রাজনৈতিক দলেরও নয়, এবং এটা নিয়ে আপনার আমার কোনো ডিবেট করার কিছু নেই। ওই ভদ্রলোক সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তিনি বলছেন, আমি যখন যাকে বললাম যে লাস্টে যে আপনি যে ভালো কাজ করছেন 9 মাসে, আমি চাই যে আপনি আরো কিছুকাল থেকে ভালো কাজ করুন, বলে আপনি আমাকে কার্স করছেন কেন, অভিশাপ দিচ্ছেন? সে কি, বারাসাতকে অভিশপ্ত জায়গা? পুলিশের ভারপ্রাপ্ত লোক প্রকাশ্যে আমাদের বলছেন, তার রেকর্ড আছে, চন্দন আছে সাক্ষী। তা আমার মনে হয় এইটা যখন ঘটে, তখন মনে হয় যে আমরা যাকে প্রশাসন বলছি, যাকে দায়িত্ব বলছি, তাদেরও তো একটা কোথাও বিবেক থাকবে, কোনো দায়িত্ব বোধ থাকবে। আমরা একটা সময় অন্যায়ের প্রতিবাদ করেছি কি করিনি, কি তখন আমি আমার পছন্দের দলের দিকে মুখ চেয়ে নিজের বিবেককে চোখ ঠেরেছি কিনা, নাকি পরে বুঝতে পেরেছি, নাকি কালকে আবার ক্ষমতা পাল্টে গেলে আমি আবার ভোল পাল্টাবো, এটা একটা দিক। এটা একটা খুব বড় বিতর্কের দিক, এবং এখানে আমাদের বড় সমালোচনার জায়গা আছে, আলোচনা আছে, বসে কথা বলা। কিন্তু এটাও ঠিক জানবেন যে আমাদের রাজ্যে, আমার অভিজ্ঞতা বলে যে আমি যতদিন থেকে বড় হয়েছি দেখেছি, দক্ষিণপন্থী বুদ্ধিজীবী বলে কিছু ছিল না। বামপন্থাই ছিল একমাত্র বুদ্ধিজীবীদের ধর্ম বলা যায়, অন্তত আমাদের থিয়েটারের একটা অংশের। উল্টো দিকে আমি বলছি, আমাদের থিয়েটারের নারী যেমন বাঁধা ছিল প্রতিবাদের সঙ্গে, সেই প্রতিবাদটা হচ্ছে দক্ষিণপন্থী কংগ্রেসী শক্তির সঙ্গে প্রতিবাদ। এবার কংগ্রেসী শক্তির সমর্থনে বা ওই দক্ষিণপন্থী প্রতিক্রিয়ার সমর্থনে উৎপল দত্তের উল্টো দিকে একটা কোনো নাটক কেউ করছেন আমি কখনো দেখিনি। আমি তরুণ রায় ছাড়া আর কোনো নাট্যকর্মীকে জানি না যিনি প্রকাশ্যে নিজেকে কংগ্রেস বলেছেন এবং থিয়েটার করেছেন। বাকি সব দেখেছি আপামর বামপন্থী। এইবার একমাত্র এই বামপন্থার শেষ দিকে তাদের 34 বছর ক্ষমতা থাকা, তার আমরা বলতাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেরকম করে তাদের অভিশাপের ফলে একটা সময় এলো যেখানে তারা এমন জায়গায় গেল, যেটা আপনি বলছেন বুদ্ধিজীবীদের মধ্যে একাংশ খুব অনেস্টলি প্রতিবাদ করলো, সেই প্রতিবাদে আমরাও ছিলাম। সেইখান থেকেই বিভাজনটা শুরু হলো। দুঃখজনকভাবে এখনো নানা ক্রাইসিসের মধ্যেও আমরা বারবার চেষ্টা করেও মিলতে পারছি না। বিমল চক্রবর্তীর ওপরে গায়ে হাত পড়লে আজকে একটা মিটিং হয়, কালকে আরেকটা মিটিং এর
বলা হয় যে আগের মিটিংটা খারাপ ছিল, বাজে লোকেদের মিটিং, এইবার ভালো লোকেদের মিটিং হচ্ছে। এরকম সব কাণ্ড কারখানা ঘটছে, হাস্যকর এবং দুঃখজনক একই সঙ্গে। কিন্তু আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব। সেটা হচ্ছে, আপনি একদম ঠিকই বলেছেন, তবে কোথাও না কোথাও আপনি শুরুতে যেটা বলেছিলেন যে জবাব দেওয়ার একটা জায়গা থাকে এবং জবাবটা দিতে হয়। ধরুন আমি জাস্ট একটা উদাহরণ দিই, আজকেই কাগজে আছে, আমাদের একটা অধ্যাপক সমিতি আছে, এখন ওটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ওয়েবকুটা বলে, ওয়েবকুটা প্রতিবাদে নামছে। আমি দীর্ঘদিন ওয়েবকুটার সঙ্গে ছিলাম, আগে একটাই সংগঠন ছিল, এখন তো একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। নন্দীগ্রাম ঘটনার পরে আমি নিজে এক্সিকিউটিভে ছিলাম, আমি বলেছিলাম এসো আমরা নিন্দে করি। 3 ঘন্টা আলোচনার পরে সিদ্ধান্ত হলো নিন্দে করব। তারপরের 3 ঘন্টা আর একটা দিন লাগলো তীব্র নিন্দা করব কিনা, তীব্রটা নিয়ে চললো 3 ঘন্টা আলোচনা। আজকে ওয়েবকুটা যদি রাস্তায়, শুনছি রাস্তায় নামবে, তখন একটা প্রশ্ন তো সেই ওয়েবকুটা কোনো সদস্য করতে পারে, এই ঘটনায় তোমাকে তো নামতে বলা হয়েছিল, তুমি নামোনি, আজকে তোমার নামার ঠিক নৈতিক জায়গা আছে তো? এই প্রশ্নগুলো কিন্তু উত্তর দিতে হবে আপনাদের। চমৎকার। সেই জন্যই কি আজকে মনে হচ্ছে যে ধরুন পার্ক স্ট্রিট, কাটোয়া, এই বারাসাতের ঘটনা, রায়গঞ্জ, অধ্যাপক নিগ্রহের মতো ঘটনা, এই ঘটনাগুলোতেও কোথাও উল্টো দিকে যারা প্রতিবাদী ছিলেন তাদের ভেতরেও এই নিন্দা, না তীব্র নিন্দা, নাকি রাস্তায় নামা, এই বিভাজন এবং এই বিভ্রান্তিটা আরো ছড়াচ্ছে, মানে বিভ্রান্তি পারসিস্ট করছে। আগে এক দলের মধ্যে ব্যবহার করলেন, আমি সেই শব্দটা নিয়ে আলোচনা করতে পারি। ডেফিনেটলি কোথাও না একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। দিল্লির যখন ধর্ষণের ঘটনা ঘটে, বা আন্না হাজারেকে নিয়ে একটা সামনে রেখে একটা নাগরিক উদ্যোগ, অথবা শাহবাগ আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের গন্ডগোল, ওয়াল স্ট্রিটের, অকুপাই ওয়াল স্ট্রিটের যে তীব্র আন্দোলন পৃথিবীর সমস্ত মিডিয়ায় দেখা গেছে, এখানে সত্যি সত্যি যে ওরা আমরার বিভাজনটা নেই, সেটা কি আরো বেশি করে আমাদের এই বঙ্গদেশে চেপে বসেছে? দেখুন, বারাসত কাণ্ডের পর কেটে গিয়েছে প্রায় 1 সপ্তাহ, কিন্তু এখনো নীরব মহানগরের রাজপথ। প্রতিবাদে পা মেলাতে দেখা যায়নি কোনো বিদ্বজনকে। শ্রদ্ধা সহমর্মিতার প্রতীক হয়ে কোথাও জ্বলেনি একটিও মোমবাতি। কিন্তু কেন? এই কি কলকাতার চরিত্র? অন্য রাজ্য যা পারে তা কলকাতা পারে না কেন? ভিন রাজ্যের ইস্যুতেও যে শহরের প্রতিবাদী স্বর গর্জে ওঠে, ঘরের মেয়ের ওপর ধর্ষণ ও খুনের মতো নারকীয় ঘটনার পরেও সেই শহর হঠাৎ কেন মুখ বধির? রাজনৈতিক পর্যবেক্ষকরা অবশ্য বলছেন প্রতিবাদ হারিয়ে যায়নি, তা চাপা পড়ে গিয়েছে রাজনীতির বাধ্যবাধকতায়। সম্প্রতি বিভিন্ন রাজ্যে একের পর এক ঘটনায় দেখা গিয়েছে রাজনীতির ছোঁয়া এড়িয়ে গণপ্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ, আর সেই আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে দেশ জুড়ে। দিল্লিতে তরুণীকে ধর্ষণের প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা দেশ। ঢাকার শাহবাগ আন্দোলনে গলা মিলিয়েছেন অসংখ্য মানুষ। লোকপাল বিল পাশের দাবিতে আন্না হাজারে যখন অনশনে বসেছেন, তখন তার পাশে দাঁড়িয়েছেন কাতারে কাতারে সাধারণ মানুষ। কোডাইকানালে পারমাণবিক প্রকল্পের বিরোধিতা হোক বা গুজরাতে পরিবেশ দূষণের বিরুদ্ধে আন্দোলন, প্রতিবাদী কণ্ঠ মিলিয়েছেন হাজার মানুষ। আর শুধু এদেশ কেন, আর্থিক বৈষম্য ও দুর্নীতির অভিযোগে অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন ঘিরে উত্তাল হয়ে উঠেছিল নিউ ইয়র্ক। হোসনি মুবারকের পদত্যাগের দাবিতে মিশরের তাহরির স্কোয়ারে প্রতিবাদে সরব হয়েছিলেন প্রায় 50,000 বিক্ষোভকারী। এরকম প্রতিবাদ কোথায় এ রাজ্যে? প্রতিবাদী আন্দোলন যে এ রাজ্যে হয়নি তা নয়, কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সেই সব আন্দোলনের সঙ্গে মিশে গিয়েছিল রাজনীতির রং। সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন থেকে রিজওয়ানুর কাণ্ড, এমনকি বিগত বাম সরকারের বিরুদ্ধেও পরিবর্তনের দাবিতে সোচ্চার হয়েছিলেন বিদ্বজনরা। শহর জুড়ে হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছিল সেই মুখগুলি, কিন্তু আজ সেই প্রতিবাদ উধাও। রাজনৈতিক মহলের প্রশ্ন, বিদ্বজনদের একটা অংশের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতা বেড়েছে বলেই কি পরিবর্তনের পর তাদের মুখে কুলুপ? আমিনুল কাণ্ডেও একমাত্র চিত্রশিল্পী সমীর আইচকে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছিল, যার জেরে তার উদ্দেশ্যে ধেয়ে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তীক্ষ্ণ বাক্যবাণ। শাসকের রোষের মুখে পড়ার ভয়ে কি বারাসত কাণ্ডে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছেন সেই বিদ্বজনরা? বিদ্বজনদের দেখা না পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে কামদুনিও। দিল্লি ঘটনা যেটা ঘটেছিল
তার অংশে আমাদের গ্রামের এই ঘটনাটা কিন্তু এতটুকুও কম মনে করি না আমার দিক দিয়ে। আর দিল্লি ঘটনার পরে আমাদের পশ্চিমবাংলায় অনেক বুদ্ধিজীবীরা আছেন যে তানারা হচ্ছে দিল্লি ঘটনার পরে রাস্তায় নেমেছিলেন, অনেক মিছিল করেছিলেন, কিন্তু আমাদের এই পরিপ্রেক্ষিতে দেখছি কোনো বুদ্ধিজীবীদের কোনো রাস্তায় নামতেও আজ পর্যন্ত আমরা দেখিনি, আর তাদের কোনো বিবৃতি নেই বা তানারাও কিছু বলছেন না। আমরা কি একটাই বলতে চাই আমি, যে আমাদের পিছনে কি কোনো রাজনৈতিক রং নেই বলে কি এইটাই আমরা মনে করছি যে আমাদের পিছনে কোনো বুদ্ধিজীবী নেই? আমাদের পিছনে আজকে যদি কোনো রাজনৈতিক রং থাকতো তাহলে নিশ্চয়ই আমাদের পিছনে বুদ্ধিজীবী আসতেন। কিন্তু রাজনীতির ছোঁয়া না থাকলে কি সত্যি প্রতিবাদ সোচ্চারে মাথা চাড়া দিতে পারে না? বারাসত কাণ্ড আরও একবার প্রশ্ন তুলে দিল আন্দোলনের রাজনীতিকরণের মাসুল এভাবে আর কতদিন দিতে হবে এ রাজ্যের সাধারণ মানুষকে? কতদিন রাজনীতির ছাইয়ে নিচে চাপা পড়ে থাকবে প্রতিবাদের আগুন? এবিপি আনন্দ। বিমলবাবু বিভ্রান্তির কথা বলছেন, বিভ্রান্তি কি ক্রমশ কাটছে? প্রতুল মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী গায়ক প্রতুল মুখোপাধ্যায় কি বলেছেন আমাদের দেখাবো। বঙ্গবিভূষণ আপনি বলছিলেন, আপনি এই সম্মানে ভূষিত হয়েছেন এবং আপনি বলেছেন যে এই সম্মান যারা পায়, আপনার বক্তব্য আমরা শুনছিলাম, আপনি পেয়েছেন এবং তারপরেই আপনি প্রতিবাদটা করছেন এই জায়গাটা। না, তার আগেও প্রতিবাদ করেছি, পরে তার জন্য আমার প্রতিবাদ থেমে থাকে। তার মানে এই নয় যে সরকারের যে সমস্ত অক্ষমতাগুলো সেগুলো আমি দেখাতে পারবো না। সুমন, মনে হয় না যে এইটাই অবস্থান হওয়া উচিত, যে সরকারি সম্মান সে তো গুণী মানুষকে দিয়ে সেই সম্মানটা সম্মানিত হয়, তার জন্য একজন গুণী মানুষ কেন অবলাইজড হবেন? তোমার কি মনে হয়? না, ডেফিনেটলি এটা এই সম্বন্ধে কোনো রকম আমার মানে ডিসএগ্রিমেন্ট নেই। আমার মনে হয় যে একটা তো নিশ্চয়ই একটা বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু এই বিভ্রান্তি কিন্তু আমাদের মানে সোকল্ড ইন্টেলেকচুয়াল যে ইতিহাস, এটা কিন্তু খুব মানে এমন কিছু নতুন কিছু ঘটছে না, কারণ এই বিভ্রান্তির বীজ কিন্তু নানা সময় নানা জায়গায় সময় দেখা গেছে। আমি একটা ঐতিহাসিক তথ্য দিয়ে বলি, যখন আন্দ্রে জিদ, যিনি একটু চিন্তাবিদ ছিলেন, ফরাসি চিন্তাবিদ, অসম্ভব সোভিয়েত ইউনিয়নের ভক্ত, সোভিয়েত ইউনিয়ন নিয়ে বড় বড় লেখা লিখেছেন, অসম্ভব প্রশংসাসূচক লেখা লিখেছেন, তিনি সোভিয়েত ইউনিয়নে গেলেন, কিন্তু সম্পূর্ণটা ডিসইলিউশনমেন্ট হলো। তিনি ফিরে এসে অ্যান্টি সোভিয়েত অ্যান্ড অ্যান্টি সোশ্যালিস্ট কথা বলতে শুরু করলেন। তখন তার ফরাসি বন্ধুরা তার বিরুদ্ধে অসম্ভব মানে কি বললেন, যাকে বলে বন্ধু যারা ছিলেন, সো কল্ড কমিউনিস্ট ফ্রেন্ডস বা সোশ্যালিস্ট ফ্রেন্ডস, তারা কিন্তু তার থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গেলেন, তাকে একা করে দিলেন। এটা কিন্তু পৃথিবীর নানা সময় ঘটেছে। আবার দেখা যাচ্ছে স্প্যানিশ সিভিল ওয়ারের সময় জাঁ পল সার্ত্রে কিন্তু নেমে লিফলেট বিলি করছেন। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে সেটা হয়তো ওই যেহেতু এক শ্রেণীর ইন্টেলেকচুয়ালদের আবার সেটা পছন্দ ছিল না, ফলে তো এই বিভ্রান্তির অবকাশ কিন্তু পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে নানা সময় এসছে। কমিউনিস্ট পার্টির বিভাগের ক্ষেত্রে হয়েছে যে কমিউনিস্ট পার্টি কোন পথে যাবে কমিউনিস্ট পার্টি। কিন্তু আমার একটা জিনিস এখন মনে হয় যে 7-এর দশক 8-এর দশকের রাজনীতি এবং বিদ্বজ্জনদের দায়িত্ব, তাদের সামাজিক প্রকাশ যেভাবে আসছে, কিন্তু এই মিডিয়ার যুগে যখন যেখানে একটা প্রতিবাদ এরম একটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, যে কোনো আঞ্চলিক প্রতিবাদ বা যখন জাতীয় স্তরে উন্মুক্ত বা আন্তর্জাতিক স্তরে চলে যায়, এই শাহবাগ কিন্তু এইভাবে আন্তর্জাতিক হতে পারতো না কয়েকদিনের মধ্যে। ঠিক সেভাবে দিল্লির ঘটনা কিন্তু এরকম জাতীয় একটা আন্দোলন গড়ে উঠতে পারতো না মিডিয়ার কারণে। সেই কারণে কিন্তু আর একটা খুব বড় কি বলবো বিভ্রান্তির জায়গা তৈরি হয়েছে, যে একটা হচ্ছে যে আমরা যখন দেখা যাচ্ছে একটা কার্নিভাল তৈরি হচ্ছে, যে কোনো একটা ঘটনা জুড়ে একটা এই রেপের মতো ঘটনা, এটা যেন একটা যাকে বলে একটা পয়েন্টের পর যে এটা একটা সেই আমার একটা ছবি ছিলাম, ছবি থেকে যে মিডিয়া অনেক সময় কী করে, এমন একটা রোল প্লে করে যেখানে সব কিছুই সেলিব্রেট করা হয়। সেরকম সেলিব্রেশনের রাজনীতিতে চলে যাচ্ছিল তো আমরা, যে একটা রেপকে ঘিরে বা একটা খেলা ঘিরে, IPL ঘিরে যে উন্মাদনা, রেপ ঘিরেও কি একই উন্মাদনা হচ্ছে নাকি এর মধ্যে কোনো বিভাগ আছে? এর মধ্যে একটা বেদনা আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, রাগ আছে, মানে একটার মধ্যে সত্যি পিওর আনন্দ আছে, যেখানে চিয়ার লিডাররা
নাচ করছে। এইখানে একটা সমস্যা তৈরি হচ্ছে যে আমি একজন, সেখানেও কি শুধু আনন্দ আছে? সেখানে দুর্নীতি আছে, টাকার খেলা আছে, ফিক্সিং আছে, দুর্নীতি আছে, কিন্তু তার মধ্যে বলছি এইরকম ভয়ঙ্কর মানে একটা রেপের মতো ঘটনা, যেখানে এরকম একটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, এবং আমি সেইখানে আমার মনে হয় যে আমার নিশ্চয়ই প্রতিবাদ করার সমস্ত রকম, কালকে ইনফ্যাক্ট আমি সমীর দাও বলেছেন আগে যে আমরা বারাসাত যাচ্ছি, আমি কৌশিক সেন, সমীর দা সবাই বারাসাত যাচ্ছি, এবং আমরা সত্যি সময়ে সময়ে এই নিয়ে প্রতিবাদ করেছি। কিন্তু এরম অবস্থা যেন আমরা না পৌঁছই কোনোদিন, যে যেহেতু কোনো সরকারের কাছের লোক বলে বা কোনো যে কোনো সরকারি হোক, যে কোনো রাজনৈতিক দলই হোক, তার জন্যে আমার প্রতিবাদের কণ্ঠ বা আমার যেটা স্বকীয় স্বর, সে শিল্পী হিসেবেই হোক, ব্যক্তি হিসেবেই হোক, সামাজিক মানুষ হিসেবেই হোক, নাগরিক হিসেবেই হোক, সেটা যেন কোনোভাবে কোনো জায়গায় আটকে না পড়ে, সেটা যেন কোনো স্বার্থ না দেখে এইটার ব্যাপারে প্রতিবাদ করব, বা এইটার ব্যাপারে যেহেতু রাজনৈতিক দলের বা আমি যে রাজনৈতিক দলের সঙ্গে আছি বা যে সরকারের পক্ষে আছি, সেই সরকারের বিরুদ্ধে যাচ্ছে বলে আমি সে ব্যাপারে কথা বলবো না, সেটা যদি ঘটে থাকে তাহলে প্রথম কথা বিদ্যুৎজন কেন, মানুষ হিসেবে নিজের কাছে নিজের প্রশ্নের সম্মুখে দাঁড়াবো, সেইখানটা খুব জরুরি ব্যাপার। আর মুখ্যমন্ত্রী যাওয়া না যাওয়ার ব্যাপারে আমি বলছি যে মুখ্যমন্ত্রী একটা ব্যাপারে প্রথম মানে উনি শাসনে আসার পর থেকেই একটা ব্যাপারে বারবার যেটা উনি করেছেন, যে উনি মাঝে মাঝে গাড়ি থেকে নেমে পড়েন, এই হাসপাতালে চলে যান, ওখানে চলে যান, বাজারে নেমে পড়েন, ফলে ওনার কিন্তু এইটা দেখা যাচ্ছে ওনার একটা যেটা আমরা বলি সিমটম, উনি এটা করেন, যে কোনো ছোট গণ্ডগোল হোক বড় গণ্ডগোল হোক সেখানে যদি পৌঁছে যান, সেটা ভালো কি মন্দ সে নিয়ে প্রশ্ন তুলছি না, দ্যাট ইজ ওটা দেখা যাচ্ছে শাসক হিসেবে তার একটা অভ্যাস। সেখানে যখন এরম একটা ঘটনায় তিনি যাচ্ছেন না বা কোনো বিশিষ্টভাবে উক্তি করছেন না বা কোনো মন্তব্য করছেন না, তখন নিশ্চয়ই সন্দেহ জায়গায় ওনার যেটা আশঙ্কা, সে আশঙ্কা নিয়ে আমি নিশ্চয়ই বলছি ওখানে গিয়ে যদি আর একটা অন্য একটা সমস্যা তৈরি হয় মুখ্যমন্ত্রী যাওয়ার কারণে, সেটা কিন্তু তো রাজনৈতিক কারণে, যে কোনো জায়গায় মুখ্যমন্ত্রী গেলেই তার সিকিউরিটি, তার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হতেই পারে, কিন্তু উনি যখন সব জায়গায় যান সেখানে কিছু কিছু ক্ষেত্রে মন্তব্য করবেন না, কিছু কিছু ক্ষেত্রে নিশ্চুপ থাকবেন, কিছু কিছু ক্ষেত্রে যাবেন না, সেইটা বোধহয় আমার কাছে একটু মনে হয় যে এটা ঠিক আমাদের কাছে, আমাদের সমাজের কাছে বা রাজনৈতিক নেতাদের কাছে বা রাজনৈতিক কর্মীদের কাছে ঠিক ধরনের মেসেজ পাঠাচ্ছে না। সেখানটা আমার বলা। একটা কথা একটু সুমনকে জিজ্ঞেস করতে চাই, সমীরকে, চন্দনকে, আমার নিজের প্রশ্ন, যে আমরা যেমন ওর সঙ্গে অনেকটা একটা পয়েন্ট এগ্রি করি, যে কালকে আমরা গিয়েছিলাম, আমি দুবার বলে ফেললাম যে আমি আজকেই কিন্তু গিয়েছিলাম বারাসাতে, কোম্পানি একটা ভয়ঙ্কর কাজ করেছি, তো আমাদের যাওয়ার দরকার ছিল, যে অবস্থাটা দেখার জন্য গেছিলাম, কালকে তোমরা যাবে, কিন্তু কথা হচ্ছে তারপরে আরও এক দল যেতে পারেন, আজকে বিকেলে মন্ত্রীরাও গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী যাননি, যেতেও পারতেন, কিন্তু যখন যাচ্ছেন ফিরে আসছেন তারপরে আর তো কিছু হচ্ছে না, কিছুকাল বাদে ভুলে যাচ্ছে লোক, আর একটা কোনো নতুন খবর এসে পড়ছে, মিডিয়া সেটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। বাবু এই এত এক জায়গা ধরেছেন, আমি খানিকক্ষণের মধ্যেই দর্শকদের দেখাবো যে গিয়ে যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয়, ঘটনা ধরে ধরে আমরা দেখিয়ে দিতে পারি তার কত শতাংশ পালন হয় আর কত শতাংশ একেবারে বিস্মৃতির অন্ধকারে চলে যায়। আবার দুর্ভাগ্যজনকভাবে একই ধরনের একটা ঘটনা হলে তখন হয়তো সংবাদ মাধ্যমের মনে পড়ে বা সংবাদ মাধ্যম যখন যায় দেখে যে আরে এইগুলো নিয়ে আমরা প্রচার করেছি, আর কিছুই তো হয়নি। সেখানে আমাদের দায়িত্ব কি শুধুমাত্রই একটা ডেলিগেশন নিয়ে যাওয়া বা একটা টিভি চ্যানেলে এসে আমাদের মত, আমাদের উত্তেজনা, আমাদের ক্ষোভ প্রকাশ করাতে শেষ হয়, নাকি কারো নাটকে, কারো ছবিতে, সমীরের একটা ছবিতে, চন্দনের লেখা নাটকে, তোমার একটা প্রযোজনায় যে কাজ আমরা সফদার হাশমি কিংবা উৎপল দত্তকে অনায়াসে করতে দেখেছি, আমার বারবারই মনে হচ্ছিল যে উৎপল দত্ত এর থেকে অনেক কম প্ররোচনায়, এর থেকে অনেক তীব্র রাজনৈতিক থিয়েটার তৈরি করে ফেলেছেন। সেইখানে আমরা কোথাও যখন ওই রাজনৈতিক প্রতিবাদকে কোনো রাজনৈতিক শিল্প সংস্কৃতিতে কনভার্ট করতে পারছি না, সেখানে কি কোথাও কোনো বন্ধাত্ম কাজ করছে? আমি আসবো একটা ঘটনা, তার অভিঘাতে প্রচুর প্রতিক্রিয়া, তারপর আরেকটা ঘটনা, তারপর আরেকটা ঘটনা, এইভাবে সংবাদ মাধ্যম এবং জনমানুষের নজর থেকে কি ঘটনা চাপা পড়ে যায়, তারপর চলে যায় বিস্মৃতির অন্তরালে। আর যাদের আমরা সেই ঘটনা যখন শিরোনামে থাকায় তখন দেখাই, তাদের প্রতিশ্রুতি শোনাই, এবং তাদের প্রতিশ্রুতি শুনে যারা ভিকটিম, যারা আক্রান্ত, তারা হয়তো শান্তি পান, হয়তো স্বস্তি আমাদের ক্যামেরার সামনেও প্রকাশ করে ফেলেন, তারপর সেই প্রতিশ্রুতি রাখা হয় কি? যদি খোঁজ নেওয়া যায় অসীম দাম কিংবা তপন দত্তের পরিবারে, উত্তরটা কিন্তু নেতিবাচক আসে। দেখুন,
স্বজন হারানোর বেদনা, শোকার্ত চোখের কোণ থেকে অঝরে ঝরে পড়া সব হারানোর হাহাকার, আর সেই সঙ্গে প্রতিশ্রুতির বন্যা। কখনো আর্থিক সাহায্য, কখনো বা সরকারি চাকরি। প্রতিবাদের বান ঠেকাতে শাসকের সেরা হাতিয়ার প্রতিশ্রুতি। সত্যিই কি কথা দিয়ে কথা রাখে সরকার, নাকি সময়ের ঢেউ ফিকে করে দেয় প্রতিশ্রুতি রক্ষার তাগিদকে? উত্তরের খোঁজে এবিপি আনন্দ হাওড়ায়। 2011 সালের 6ই মে বালি লেভেল ক্রসিংয়ের সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা তপন দত্ত। তার পরিবারের অভিযোগ, এলাকার একটি জলাভূমি ভরাটের প্রতিবাদ করাতেই খুন হতে হয় তপন দত্তকে। ঘটনার মাসখানেক পরে নিহত তপনবাবুর বাড়িতে আসেন তৎকালীন পরিবেশ মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার। তপনবাবুর ছোট মেয়ে পূজার হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দেন। সেই সঙ্গে তপন দত্তর বড় মেয়ে প্রিয়াঙ্কাকে পরিবেশ দপ্তরে চাকরি দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। এরপর কেটে গিয়েছে দুটো বছর। পরিবারের অভিযোগ, কথা রাখেনি সরকার, আজও মেলেনি চাকরি। আমার বাড়িতে গিয়েছিলেন সুদর্শন ঘোষ দস্তিদার, উনি আমার মেয়ের একটা চাকরি দেবেন বলেছিলেন, সেসব কোনো কিছুই হয়নি। প্রতিমা দেবী জানান, প্রতিশ্রুতি দেওয়ার 6-7 মাস পরে মন্ত্রী একবার তাদের ডেকে বলেছিলেন পরিবেশ ভবনে একটি ক্যান্টিন চালু হবে, তার এজেন্সি দেওয়া হবে প্রিয়াঙ্কাকে। ক্যান্টিন দেখভাল করবেন অন্য লোকেরা, তবে প্রিয়াঙ্কা মাসে মাসে কিছু টাকা পাবেন। সরকারি চাকরির পরিবর্তে এহেন প্রস্তাব মেনে নেননি প্রতিমা দেবী। আপাতত পারিবারিক কেবল টিভির ব্যবসা আঁকড়েই দিন কাটাতে হচ্ছে হাওড়ার এই প্রতিবাদীর পরিবারকে। স্থান, কাল, পাত্র ভিন্ন হলেও প্রায় একই পরিণতি হয়েছে আর এক প্রতিবাদী পরিবারেরও। 8ই মার্চ 2012, দোলের দিন। ভাগ্নির শ্লীলতাহানি রুখতে গিয়ে দুষ্কৃতীদের বেদম প্রহারে মৃত্যু হয় কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দামের। 4 দিনের মাথায় অসীম দামের বাড়িতে গিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দেন মমতার মন্ত্রিসভার এক হেভিওয়েট সদস্য, পরিবহন মন্ত্রী মদন মিত্র। ও পাস করা ছিল, ওর একটা চাকরি। তারপর বছর ঘুরেছে, কিন্তু প্রতিশ্রুতি সার। অসীম দামের পরিবারের অভিযোগ, মুখ্যমন্ত্রী থেকে মদন মিত্র হাজারবার চেষ্টা করেও কারোর সঙ্গে একটিবার তাঁরা দেখা করতে পারেননি। ওনার সাথে তো আমরা পরে যোগাযোগই করতে পারিনি। বহুবার চেষ্টা করেছি দেখা করার, আমি দেখা করতে পারিনি। এছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমি দেখা করার চেষ্টা করেছি, যে আমাদের অভাব অভিযোগগুলোর কথা তার সামনে যদি তুলে ধরতে পারি। তার জন্য আমি তার বাড়িতেও গিয়েছি, বহুবার দেখা করতে পারিনি। মহাকরণেও গিয়েছি, দেখা করতে পারিনি। অসীম দামের ভাগ্নির অভিযোগ, চাকরি জীবনে অসীম দামের পাওনা অঙ্কটুকুও এখনও তাদের হাতে এসে পৌঁছয়নি। আর্থিক সংকট এতটাই তীব্র আকার নিয়েছে যে বাড়ির ছেলের মর্মান্তিক পরিণতির বিচার চেয়ে আইনি যুদ্ধে নেমেও টাকার অভাবে আবার পিছিয়ে আসতে হয়েছে তাদের। এখন অবধি আমরা একটা পয়সাও পাইনি। আর্থিক পরিস্থিতি খুবই খারাপ। মানে আমরা হাইকোর্টেও লয়ার দিতে পারি না, আমরা ব্যারাকপুর কোর্টেও লয়ার দিতে পারি না। মানে দেওয়ার ক্ষমতাটাই আমাদের নেই। আমাদের একটা জিনিসই আছে, সেটা হচ্ছে মনের জোর। কামদুনি কাণ্ডের পর রাজ্য সরকারের চাকরির প্রতিশ্রুতি ফিরিয়ে দিয়েছে নির্যাতিতা তরুণীর পরিবার। তাদের দাবি, চাকরি নয়, দোষীদের ফাঁসি চাই। আমার চাকরি ফাকরি কোনো আমার লোভ নেই, আমার টাকারও লোভ নেই। যে কজন মেয়ে রে করেছে ওই কজন আর ফাঁসি দিতে হবে। অপরাধ রুখতে গিয়ে মর্মান্তিক পরিণতি, তারপর রাজনৈতিক নেতাদের ভিড় আর প্রতিশ্রুতির বন্যা, কিন্তু দিনের আলো দেখেনি একটিও। শোকার্ত এই পরিবারগুলির প্রশ্ন, পূরণে যদি না করবেন তাহলে কেন এই প্রতিশ্রুতি? কি প্রয়োজন এই প্রতিশ্রুতির? তাহলে কি মুখে পাশে দাঁড়ানোর কথা বললেও আসলে রক্তাক্ত ক্ষত ঢাকতেই এই সাময়িক প্রলেপ? কামদুনি কাণ্ডেও মিলেছে ঢালাও প্রতিশ্রুতি। বলা হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, 3 মাসের মধ্যেই দোষীদের শাস্তি হবে। কিন্তু ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলেই ভয় হয়। তাই শোকার্ত পরিবারের প্রশ্ন, প্রতিশ্রুতি তো মিলেছে, তা পূরণ হবে তো? অর্ণব মুখোপাধ্যায় ও সুমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ। চন্দনবাবুর কাছে যাব। প্রতিশ্রুতির পূরণ না হওয়া দেখালাম, কিন্তু এর মুদ্রার আরেকটা উল্টো পিঠও আছে। ঘটনা ঘটলে
দ্রুত একটা ক্ষতিপূরণ ঘোষণা করে দেয়া হোক, একটা চাকরি অ্যানাউন্স করে দেয়া হোক, যাতে সেই ঘটনার অভিঘাত সমাজে প্রতিক্রিয়া না সৃষ্টি করতে পারে। তাহলে আমি সুমনের একটা অংশ জুড়তে চাইব, তাহলে কি সার্বিকভাবে এইটা যে কোনো বিষয়ে প্রতিবাদ হলেই সেটা শাসক দলের বিরুদ্ধে একটা যদি সামান্য মানে ঘটনা হয়, সেটার অসামান্য মাত্রা নিয়ে আমাদের সমাজে আসে, সেটার প্রতিবাদ করলেই বুঝতে হবে যে আমি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের ব্যর্থতা তুলে ধরছি? কোথাও কি রাষ্ট্র এটাকে বড্ড বেশি সার্বিকভাবে দেখে? এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই, কারণ পার্ক স্ট্রিট কাণ্ড থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেটা সামাজিক ব্যাধি যে জিনিসগুলোকে, সেখানে দেখা যাচ্ছে সরকার সেটা নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে। অ্যাজ ইফ আইন শৃঙ্খলাগত যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, কোনো রেপ হয়, কোনো মহিলা নির্যাতিত হন, কোনো লোকের উপর দুর্ব্যবহার করা হয়, এবং সেটা যদি মিডিয়া যদি প্রকাশ করে, সঙ্গে সঙ্গে সরকার সেটাকে গ্রহণ করে নেন যে এটা বোধহয় আমার বিরুদ্ধে একটা চক্রান্ত হচ্ছে। এবং এর ফলেই আমার মনে হয় এই যে প্যানিক থেকে যে ঘটনাগুলো ঘটছে, এর ফলেই আজকে যে কামদুনিতে আমরা গিয়েছিলাম, প্রায় 20 জন গিয়েছিলাম, তার আগে কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সুমন, সেটা বলা দরকার। আমাকে টেলিফোনে বলা হয় ঠিক 2 দিন আগে যে আপনারা যে যাচ্ছেন, আপনারা সব পরিচিত বামপন্থী বুদ্ধজনের এইসব কথা বললেন। আমি বললাম যে এইভাবে আপনি ব্র্যাকেট করছেন, তিনি একজন বিশিষ্ট বামপন্থী নেতা, তিনি আমাকে ওয়ার্নিং দিচ্ছেন ওভাবে যাবেন না, আপনারা দুম করে ওই গ্রামে যাবেন না, ওটা তৃণমূল দূষিত গ্রাম। যেটা বিমলবাবু একটু আগে বলছিলেন, আমরা যাওয়ার পর গ্রামের সম্পর্কে আমাদের সকলের ধারণা বদলে গেছে। তৃণমূল কিচ্ছু নয়, ওখানকার মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে এবং একটা অদ্ভুত ধরনের একটা প্রশ্ন রয়েছে। না, আমি একটা জিনিস এখনো বুঝতে পারলাম যে কোনটা, এই যিনি ফোন করেছেন তাকে জিজ্ঞেস করলেন না যে কোনটা দোষের, বামপন্থী বুদ্ধিজীবী হওয়া দোষের, নাকি মানুষ, সাধারণ মানুষ তৃণমূলকে ধরুন কীর্তিপুর 2-তে 12টার আসনের মধ্যে 11টা তৃণমূল পেয়েছে, সেটা দোষের? সেটা তো মানুষের রায়। না না, সেটা সঙ্গে এই ঘটনা আমি বললাম যে যেভাবেই হোক না কেন, কোনো আমরা যাব এবং পুলিশের কোনো প্রয়োজন নেই, আমরা নিজেরাই যাব, কাউকে খবর না দিয়ে যাব। আমরা ইনফ্যাক্ট গিয়েছিলাম, আমরা 20 জনের মতো গিয়েছিলাম। আমরা ওখানে দেখলাম যে মানুষ একটা হয়ে রয়েছে। তারা কিন্তু এটা বলছে যে মুখ্যমন্ত্রীকে নানা ঘটনায় দেখা যায়, আগে দেখা যেত যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, মুখ্যমন্ত্রী হওয়ার পরও দেখা গেছে তিনি আসছেন না কেন। আমি বিমলবাবুর সঙ্গে সম্পূর্ণ ডিসএগ্রি করি এই পয়েন্টে। উনি যাননি ওখানে, তাই উনি জানেন না যে ওখানকার পরিবেশ পরিস্থিতি কোনো মানুষের যাওয়ার পক্ষে প্রতিকূল নয়। যে কোনো মানুষ যেতে পারেন, ইনফ্যাক্ট সবাই যাচ্ছেন ওখানে, কিন্তু যাচ্ছেন তাদের মধ্যেকার মধ্যে একটা ভয় কাজ করছে। পরিবারের লোকেরা আমাদের একটা অদ্ভুত কথা বলছেন যে এরা ছাড়া পেয়ে যাবে না তো, জামিন পেয়ে যাবে না তো। এরা চারধারের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ করার পর 2 মাসে, না 2 মাস, আমাকে স্পেসিফিক বলছি, 2 মাসের পর 2 মাস 3 মাসের মধ্যে জামিন পেয়ে যাচ্ছে ভয়ঙ্কর অপরাধীরা। তারপর তাদের প্রশ্ন হচ্ছে জামিন পেয়ে যাবেন না তো, তার ফলে ওরা অসীম দামের ঘটনা দেখালাম আপনাকে, সেই অসীম দামে যারা অভিযুক্ত তারা সবাই জামিনে মুক্ত হয়ে গেছে, এমনকি ওই পরিবারের ওপর হামলা হচ্ছে পরিবারেরই অভিযোগ। এবং আমাদের এসপিকে যখন আমরা এই পয়েন্টটা বললাম, যখন যে এই আতঙ্কটা কিন্তু ওরা ভোগ করতে পারছেন, তখন উনি বললেন যে না, আপনি নিশ্চিন্ত থাকুন যে এরা সবাই শাস্তি পাবে। এখনো একজন আমাদের ধরা পড়েনি ওর হিসেবে। তবে যেটা তুমি বলছিলে 4টে থানা নয়, এখনো পর্যন্ত এসপি খানিকটা হতাশ মনে হলো ওই কণ্ঠস্বরে, আমরা হতাশা দেখলাম। উনি কিন্তু বললেন যে আমি যতদূর জানি 3টে থানার হচ্ছে, যদিও আরও বেশি থানা দরকার, কিন্তু আপাতত 3টে থানা স্যাংশন হয়েছে, আর 2টো হবে, কিন্তু 3টে থানা স্যাংশন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। প্রচুর পুলিশ দরকার, লাইট নেই, রাস্তা খারাপ, এবং এখনো যে অবস্থা ওই এলাকার মধ্যে, এখনো যদি কোনো মহিলা ওখানে যদি যান, তিনি প্রাণ সংশয় হবে তার। একটা কথা অ্যাড করি, আমার একজন ছাত্রী আছে, একটা পয়েন্ট বলে নিয়ে আমি শেষ করে দিই। সেটা হচ্ছে, আমি এটা বেসিক্যালি ডিসএগ্রি করি যে আমাদের এই পশ্চিমবাংলায়, এটা বোধহয় সুমনও বোধহয় সাক্ষী দেবে এটা ঘটনার, আমরা কোনোদিনই কিন্তু সবাই এক বজ্ঞা রাজনীতি করতাম না। তাহলে উৎপল দত্ত যখন অ্যারেস্ট হন, তার মুক্তির জন্য যে স্বাক্ষর সংগ্রহ, সেখানে সৌম্য মিত্র সাইন করেননি। কেন করেননি? কারণ আমরা এক বজ্ঞা ছিলাম না, আমাদের মধ্যে নানা রকম মত ছিল। কিন্তু আবার এটাও সত্য যে যখন উৎপল দত্তের উপর আক্রমণ করা হলো, তখন দেখা গেল সেখানে শ্যামানন্দ জালান থেকে শুরু করে সমস্ত মানুষ গেছিলেন, অশোকদাও গিয়েছিলেন, অসিত বস্ত্রাও গিয়েছিলেন, বামপন্থীরাও গিয়েছিল, এবং শ্যামানন্দ জালানের মতো
অবামপন্থী যে সংস্কৃতি কর্মী তিনিও গিয়েছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায় কিন্তু তখন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একটা কথা বেসিক্যালি স্বীকার করে নিয়েছিলেন, হ্যাঁ উৎপল এটা হুলিগানসরা আক্রমণ করেছে, কিন্তু তুমি যদি ওই রকম পলিটিক্যাল নাটক করো আবার, তাহলে হুলিগানসরা কী করবে তা আমি বলতে পারি না। কিন্তু তিনি, আর এই এমন একটা পশ্চিমবাংলা আমরা 2 বছর ধরে বাস করছি, যেটা হচ্ছে একটা, ইট ইজ এ রেইন অফ ডিনায়াল। প্রথমত অস্বীকার করো, আর দ্বিতীয়ত হচ্ছে ইতিহাসকে টেনে আনো। 34 বছরের কি হয়েছে তার ইতিহাসকে টেনে এনে সমস্ত ঘটনাকে ডাইলিউট করে দাও। আমি একবার মিরাতুনদির কাছে আসবো। মিরাতুনদি, যেহেতু আমার কথা উল্লেখ করলে আমি বলি, প্রথম কথা আমি একবারও বলিনি পরিবেশের কথা, আপনি বোধহয় আমার ভাবনাটা বুঝতে পারেননি। আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী যাওয়ার পর যদি রাজনৈতিক প্রতিবাদ এমন জায়গায় পৌঁছয়, বলতে কালো পতাকা দেখানো বা ইত্যাদি, এবং সেক্ষেত্রে পুলিশ অ্যাকশন নেয়, তার চেয়ে না যাওয়া ভালো, তার চেয়ে প্রশাসনিক ব্যবস্থা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বিভাজন যে স্পষ্ট, আমার মতটা বলি, আমাদের বিভাজন যে স্পষ্ট, এবং আমরা যে এখনো সরকার দেখে দেখে সমালোচনা করি বুদ্ধিজীবী হয়েও, তার প্রমাণটা আপনিই শুরু করলেন পার্ক স্ট্রিট থেকে। আপনার তো মনে পড়লো না ধানতলার কথা, আপনার মনে পড়লো না বানতলার কথা। একবার আপনারা কেউ জানুন, সে বললাম না ইতিহাসের কাছে জবাব দিয়ে, দাদা আপনাদেরও করতে হবে, ইতিহাসের কাছে জবাব দিয়ে আপনাদেরও কোনোদিন করতে হবে, হয়তো করতে হচ্ছে, কিছু করার নেই, করতে হচ্ছে, সেটা আমি বলেওছি যে হ্যাঁ করতে হচ্ছে, নিশ্চয়ই সমস্ত। আমি মিরাতুনদির কাছে একবার আসবো। মিরাতুনদি, আমি একজন সাধারণ মানুষের বক্তব্য এই কিছুক্ষণ আগে এই অনুষ্ঠানেই দেখলাম। প্রতিবেশী এই নির্যাতিতা মেয়েটি যে আমাদের মধ্যে আর এই মুহূর্তে নেই, একেবারে পরিষ্কার একটি বাক্য বললেন যে আমাদের যদি রাজনৈতিক রং থাকতো তাহলে আমাদের পিছনে হয়তো বিদ্বজ্জনেরা থাকতেন, যেহেতু আমাদের রাজনৈতিক রং নেই, বিদ্বজ্জনেরাও নেই। কোথাও কি নাগরিক সমাজের এগিয়ে আসার জন্য, উত্থানের জন্য ঘটনার রাজনৈতিক রঙের প্রয়োজন? মিরাতুনদি, বাস্তব তো সেরকম কথাই বলছে। ইজ আর অটের মধ্যে একটা তফাৎ আছে, হয় এবং হওয়া উচিত, এই দুইয়ের মধ্যে তফাৎ আছে। তা আমরা দেখতে পাই যে যেটা হয় আর যেটা হওয়া উচিত, দুইয়ের মধ্যে ব্যবধান সবসময়ই থাকছে, এক্ষেত্রেও আছে। আমি প্রথম যে কথাটা, আমি একটুখানি উত্তরটা দেব, একটু বলে নি, কতক্ষণ সময় পাবো? আপনি বলুন না। আচ্ছা, বলছিলাম যে একটা কথা শুরু করেছিলাম যে একদল বুদ্ধিজীবী আছেন যারা নিরপেক্ষ অবস্থানে থাকেন, কোনো দলকে, রাজনৈতিক দলকে তুষ্ট করার ধান্দায় থাকেন না, তারা কেন সংখ্যায় কম এটা বলা, জবাব দিয়ে করার একটা দরকার আছে, যেমন আমি তখন সংক্ষেপে বলতে গিয়ে বলিনি। সেটা হলো যে লড়াই, একটা লড়াই, মানুষের মনটা হলো একটা যুদ্ধক্ষেত্রের মতো, যেখানে তাকে লড়াই করতে হয় তার বড় আমি আর ছোট আমির কাছে। তো সেই বড় আমি আর ছোট আমির যে লড়াই, সেখানে হেরে যায় আর বেশিরভাগ মানুষ, আর লড়াইটা খুব কঠিন লড়াই, তাই সেই বুদ্ধিজীবীরাই সেক্ষেত্রে হেরে যান, যারা এই তোষণের বা রাজনৈতিক যে তোষণের ব্যাপার স্যাপার সেখানে তারা গলাটা পেতে দেন, এবং যারা সত্যাশ্রয়ী তারা সেই লড়াইয়ে জেতেন, এবং লড়াইটা কঠিন বলেই কম সংখ্যায়। এই উত্তরটা দেওয়া জরুরি। আর একটা সমীরের কথা ধরে বলি, এই 34 বছরের কথা বলা হয়, তো সমীর বলছিলেন যে সে বুদ্ধিজীবীরা শেষ পর্যন্ত মিছিলে পথে নেমে এসেছিলেন বহুদিনের পরেও। আমার ওইখানে একটা নিজের দ্বন্দ্ব রয়েছে, সেটা হলো যে আমরা যখন সচেতন মানুষ হিসাবে, সচেতন বলবো আবার অহংকার হয়ে না যায়, যাই হোক, অন্তত সচেতনতা নিয়ে আমরা কিন্তু বহুদিন ধরে লক্ষ্য করছিলাম, আমি তো ব্যক্তিগতভাবে অনেক লেখালেখি, অনেক কথা, এই মহিলা কমিশন ছেড়ে দিয়েছিলাম অন্যায় টন্যায় দেখেই, ওই রকমই ভঙ্গি দেখেই। তো সেই রকম সময়েও আমরা দেখিনি যে আমাদের বুদ্ধিজীবীরা সত্যি সত্যি তখনকার মুখ্যমন্ত্রীর পাশ থেকে সংস্কৃতি জগতের, শিল্প জগতের মানুষজনেরা সরে যাননি। যাওয়ার কিন্তু সমস্ত রকমের কারণ ঘটেছিল, কিন্তু তারা সরেননি। আমার এখানে একটা দ্বন্দ্ব রয়েছে, অনেক 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 দেরিতে 34 বছর কেটে গেল। 34 বছর বলবো না, শেষ ধরুন 20 বছরের পরে অন্তত 14 বছর কেটে গেল, যেই 14 বছর ধরে অনেক অন্যায় ঘটেছে, কিন্তু তারা প্রতিবাদ করেননি।
নেমেছে কখন, আমার একটা উল্টো হিসাব আছে, আমাকে ক্ষমা করবেন বুদ্ধিজীবীরা, হিসাবটা এইরকমই দেখতে পেয়েছি। সাধারণ মানুষই সেক্ষেত্রে, আমি বিমলের সঙ্গে একমত, সাধারণ মানুষ সিঙ্গুর নন্দীগ্রামের ক্ষেত্রে প্রাণের সমস্ত আশঙ্কা তুচ্ছ করে এগিয়ে এসেছিল। বুদ্ধিজীবীরা তখন সত্যিকার বুদ্ধি, হিসেবে বুদ্ধি নিয়ে পথে নেমেছেন। বিমল হাসির কিছু না, এটা সত্য। এবং না, আপনার সাপোর্ট এখানে দরকারও নেই, কারণ এটা হচ্ছে সত্য। তারপর নেমেছে যখন, তখন আমার মনে হয়েছে তাহলে কি এখানে বেশ হিসেবে বুদ্ধি টুদ্ধি আছে, এবং সেটা প্রমাণিত হয়েছে নতুন রাজ্য সরকার হওয়ার পরে হিসেবে বুদ্ধিটা প্রমাণিত হয়ে গেছে। অতএব বিদ্বজ্জনদের উপরে বা বুদ্ধিজীবীদের উপরে একসময় যে ধারণা ছিল তারা মাথা, তারাই প্রেরণা দেবেন, শিল্প সংস্কৃতি জগৎ প্রেরণা দেবে, সাহিত্য জগৎ প্রেরণা দেবে, সাধারণ মানুষকে পথ দেখাবে, সেই পথে তারা হাঁটবেন, সেই ভূমিকাটা বদলে গেছে বহুদিন ধরে বুদ্ধিজীবীদের, বিদ্বজ্জনদের। আমায় তারা ক্ষমা করবেন, এই সত্য কথাটুকু আমার অনুভবে ধরা পড়েছে, আমি বললাম। তো যার ফলে আমাদের অনেক দেরি হয়ে গেছিল, অনেক অনেক দেরি। সেই রাজত্বটা এমনভাবে কায়েম হয়েছে যে তার পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছে, এখানে ক্ষমতাতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে, গণতন্ত্র লোপাট হয়ে গেছে, দলতন্ত্র এখন স্থূল কথা, খুব খুব কম জোরের কথা, তার থেকেও বড় হলো ক্ষমতাতন্ত্র। এই ক্ষমতাতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, এটা বলেই শেষ করব, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমান রাজ্য সরকার এবং তার দলবলেরা তারা কিন্তু অনেক অনেক বেশি এগিয়ে গেছে গত সরকারের দলবলেদের থেকে। এই 2 বছরই প্রমাণিত হয়েছে। এবং তার মূল মন্ত্র, অর্থাৎ গত ক্ষমতাতন্ত্র আর বর্তমান ক্ষমতাতন্ত্রের মূল মন্ত্রের কথাটা বলেই আমি শেষ করব। মূল মন্ত্র যেটা তারা নিয়েছে সেটা এক ধরনের তন্ত্র সাধনা। তান্ত্রিকরা করে না, মুন্ডটুন্ড নিয়ে সাধনা করে, আমাদের দেশে সেই রীতি আছে। সেই তন্ত্র সাধনার মতো তান্ত্রিকদের মতন এরা এখন কি করছে, অপমানব তৈরি করছে, অমানুষ। তারা মদের ঠেক, জুয়ার ঠেক, অমুক অমুক কিছু দিয়ে তাদের হুঁশ, জ্ঞান, চৈতন্য হারিয়ে দিচ্ছে সাধারণ মানুষ, যারা আর কোনো কিছু ভালো মন্দের হিসাব করছে না। বুদ্ধিজীবীরা একরকমভাবে তোষণ করছে, এরা আবার আর এক রকমভাবে প্রশ্রয় পাচ্ছে। এই মানুষগুলোর হাতেই বারাসাত আজকে আক্রান্ত, বারাসাত আজকে একটা উপদ্রুত এলাকা হয়ে গেছে, এবং সমাজের দুর্বল অংশ মেয়েরা এখনো পর্যন্ত আমাদের দেশে ক্ষমতার কেন্দ্রে তো এদের চারপাশের লোকেরাই আছে। আরাবুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতাতে জিতে যাচ্ছে। এরাই এই আরাবুল ইসলামের দলেরাই বারাসাতেও যারা অত্যাচার করেছে অপরাজিতার উপরে, তারা এই আরাবুল ইসলামদেরই এরা প্রশ্রয় দিয়েছে। এই সমস্ত দুষ্কৃতি বলা হয়, সমাজ বিরোধী বলা হয়। সুমন এবং আমার যারা আজকে সাথীরা আছেন সকলকেই আমি বলবো, সবাই চাইছে যারা অপরাধ করেছে তাদের শাস্তি, চূড়ান্ত শাস্তি। আমি বলবো এই অপরাধ যারা ঘটবার মতন প্রশস্ত ক্ষেত্র তৈরি করে দেয় ওই সমস্ত অঞ্চলে, এবং অপরাধীদের রীতিমতো প্রশ্রয় দেওয়ার পরিবেশ গঠন করে, পরিস্থিতি গঠন করে, তাদের শাস্তির দাবি আর কেউ না করুক আমি করছি। কারণ তারাই সর্বনাশটা সাধন করছে। তারা পশ্চাতে না থাকলে ধরা পড়ার পরে অপরাধী বলে যেতে, এইরকম নৃশংস অপরাধ যারা করেছে তারা বলে যেতে পারতো না ফিরে এসে বদলা নেব, দেখে নেব, ঠিক এই কথাটা বলেছে। কাদের প্রশ্রয়, কাদের সমর্থনে, কাদের এত বেশি এরা সমর্থন পেয়েছে যে তারা এত বলবান? সমাজের মানুষ, অন্য মানুষ নেই, এরা ভয় সন্ত্রাস ছড়াচ্ছে, এবং সন্ত্রাস ছড়ানোর কাজটা এরা করছে। এবার আমার এই প্রশ্নটা তুলে আমি শেষ করব, কথা বেশি কথা বলে লাভ নেই। সেটা হলো, এখন যে সমস্ত নেতা নেত্রী, উঁচু স্তরের নয়, ভেদ আছে, আমি বারবার এই কথাটা বলি, নেতা নেত্রীদের আশ্রয় থেকে এই দুষ্কৃতীরা এইরকম ভয়াবহ কাজ করতে উদ্যত হয়, করে। সেই সমস্ত নেতা নেত্রীদের তো কেউ বলে না যে অ্যারেস্ট করো, বলে না যে ধরে নিয়ে যাও, জেলখানায় তাদের যেতে হয় না, তাদের শাস্তি হয় না, তাদের ফাঁসির হুকুম কেউ দেয় না। আমি এইবারে এই অপরাধীদের বলবো যে ভাই, তোমরা, ভাইয়েরাই করে, মেয়েরা এখনো অতটা নামেনি, এরপরে ক্ষমতা পেলে তারাও করবে। ভাই, তোমরা একবার ভেবে দেখো, তোমরা বাঁচার জন্য কিসের পথে যাচ্ছ এবং কাদের আশ্রয়ে তোমরা যাচ্ছ, যারা তোমাদের সাথে প্রতারণা করছে। এই প্রতারকদের শাস্তি হোক।
একেবারে সাধারণ মানুষের ভয়ের কথা বলছেন মীরাতুন্দি, আমি সবার কাছে, আমার একেবারে সময় শেষ হয়ে আসছে, হ্যাঁ একটা শুধু যোগ করতে হবে, এই ভয় কি কোথাও এই যাদের কথা আমরা আলোচনা করছি, যাদের সঙ্গে আমরা আলোচনা করছি, বিদ্বজ্জনেদেরও আছে, একজন ব্যক্তি মানুষ তিনি যত কৃতিই হন, কোথাও কি তার শিল্প মাধ্যমের জন্য, সেটা নাটক হতে পারে, ছবি আঁকা হতে পারে, সেটা চলচ্চিত্র হতে পারে, সেই ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি থাকাটা তার পক্ষে কোনো চয়েস নয়, কোনো অপশন নয়, তার কাছে কম্পালশন, সেই জন্য মুখ খুলতে কোথাও একটা বাধা আসে। খুব দ্রুত সবার কাছে একটু বলতে চাই, কারণ মীরাতুন্দি এখানে কতগুলো কথা বললেন, মীরাতুন্দির সমস্ত কথার সাথে আমি সবসময় একমত হই, কিন্তু এই মুহূর্তে যে কতগুলো কথা বললেন আমি একমত হতে পারলাম না। কেন? মিছিল সিঙ্গুর নন্দীগ্রামে সাধারণ মানুষ বেরোনোর পরে বুদ্ধিজীবীরা করেছেন, এই তথ্যটি আমার কাছে সঠিক মনে হলো না। কেন? তাহলে আমরা যদি নকশাল পিরিয়ড দেখি 70-71, আমি বলছি সেই তারপরে যে সাহিত্য বাংলা সাহিত্যে হয়, যে কবিতা বাংলা সাহিত্যে লেখা হয় ওই অত্যাচারের এগেনস্টে, যে ছবি বিকাশবাবুর এখনো আমার মনে আছে সেই গলা কাটা ছবি পেন্টিং, সেখানে নাটক যেভাবে আসে, যেভাবে জনগণকে সচেতন করার জায়গাটা নিয়েছিল বুদ্ধিজীবীরা, সেটা কিন্তু ভুলে গেলে আমার মনে হয় ইতিহাসকে আমরা পূর্ণ স্বীকৃতি দেব না। সুতরাং বুদ্ধিজীবীদের একটা, যারা ভালো ভালো, যিনি খারাপ, সে একজন সচিন তেন্ডুলকর আরেকজনকে একটা কথা বলি, ভয়ের ভাবনা নিয়ে আমি ততটা গুরুত্ব দিই না, কারণ বুদ্ধিজীবীরা সমাজে কিছুটা হলেও সুবিধাভোগী অন্যদের চেয়ে, তারা ভয় পান না। আমার ধারণা বর্তমান দিনে বুদ্ধিজীবীদের কাজটা অনেকটাই করে দিচ্ছে সংবাদ মাধ্যম বা সাধারণ মানুষ, তারাই প্রতিবাদে গর্জে উঠছে। হয়তো বুদ্ধিজীবীরা ভাবছেন যে যখন প্রতিবাদ শুরু হচ্ছে প্রতিবাদটা চলুক, কোনো সময় আমরা নামবো, তাই তারা ভয় পাচ্ছে। মানে বুদ্ধিজীবীদের শীত ঘুম দেওয়ার অবকাশ করে দিচ্ছে সংবাদ মাধ্যম। না, সেটা খুব কঠিন শব্দ হয়ে গেল, কিন্তু বুদ্ধিজীবীদের কাজটা হয়তো মিডিয়া আপনারাই অনেক বেশি করে দিচ্ছেন। সুমন? না, আমার মনে হয় ভয় একটা থাকেই, সব সময় ছিল এবং নানা সময় ঘটেছে। একটা বড় ভয়, সেটা কিন্তু ঠিক সামাজিকভাবে আক্রমণ হবে আমার ওপর, তার থেকে অন্য কোনো ভয়, যেটা মনে মীরাতুন্দি বলল, যে আমি এমন একটা জায়গায় চলে যাব যে সরকারের যে সাহায্যগুলো, যে জিনিসগুলো আমাকে একটা বিখ্যাত মানুষ করে তোলে, আমাকে সুযোগ দেয়, আমাকে পুরস্কার দেয়, আমাকে খ্যাতি দেয়, যশ দেয়, অর্থ দেয়, সেইগুলো থেকে আমি বঞ্চিত হয়ে যাব না তো? এইটা কিন্তু একটা বড় ভয় বলে মনে হয়, কারণ এইটা কিন্তু ঘটেছিল। কারণ এটা না ঘটে থাকলে কিছু কিছু মানুষ এতটা বদলে গেল কি করে এত অল্প সময়ের মধ্যে? আমার প্রশ্ন হচ্ছে যে এই বদলটা যদি অনেকটা দিন ধরে ঘটতো, বোঝা যাচ্ছে অনেকটা দিন ধরে ঘটতে ঘটতে একটা মানুষের ঘটেছে, কিন্তু দেখা যাচ্ছে খুব চটজলতি কয়েকদিনের মধ্যে এমন একটা ভাষা প্রয়োগ শুরু হলো পারস্পরিক বন্ধুদের প্রতি। এই কালচারটা কিন্তু ছিল না, এই কালচার কিন্তু একদম ইদানিংকার গত 2 বছরের কালচার, যেখানে কিন্তু আমার শিল্পবোধ, শিল্পজ্ঞান, বন্ধুত্ব সমস্তটা এড়িয়ে শুধু রাজনৈতিক স্বার্থটাই বড়, এবং সেখানে একটু পান থেকে চুন কষলে যদি আমি কোনোভাবে ওইগুলো থেকে বঞ্চিত হয়ে যাই, তাহলে কিন্তু আমার এই ভীতিটা কাজ করছে। আর কোনো ভয় কারণ নেই, কেউ এখন বাড়ি এসে মারতে আসবে না, কারণ যদি কেউ একটা গায়ে হাত তোলে, কোনো কথা তোলে, আজকে মিডিয়া আছে, আজকে কিন্তু একটা ফোনে, যে কোনো একজনের ফোনে, যারা এখানে 6 জন বসে আছে, 10টা টেলিভিশন চ্যানেল গিয়ে দাঁড়িয়ে পড়বেন। আমার মনে হয় ফিয়ার ব্যাকড আপ বাই গ্রিড, এই যে কথাটা বলা হয়, ভয়ের পেছনেও থাকে একটা লোভ। এই লোভ এবং ভয়ের সমানুপাতন ঘটছে এই সময়টাতে, তার ফলে অঙ্কগুলো মিলে যাচ্ছে না, এবং তার ফলে যারা সমর্থন করছে তারাই, এবং তার ফলটা দেখা যাচ্ছে এইরকম যে আমরা কোথাও প্রতিবাদ করছি, যেখানে প্রতিবাদ করাটা নিরাপদ, আর কোথাও প্রতিবাদ করছি না, কারণ প্রতিবাদ করলে সেখানে আমার কিছু লোভে কিছু, তার সত্ত্বেও আমাদের সেরা নাটকগুলো কিন্তু প্রতিবাদী নাটক, দিনের তলোয়ার থেকে শুরু, ঠিকই, কিন্তু সেরা নাটকগুলো যদি উইকেন্ড না পায়, উইকডেজে একটা অখ্যাত হলে কখনো হল না পাওয়া, এটাও সেরা নাটক কি দর্শকের কাছে পৌঁছে সুযোগ হবে? হবে না। সবই তো প্রতিবাদী নাটক। ঠিক আছে, একটু বলি। আমার মনে হচ্ছে যে আমরা পুরো ব্যাপারটাকে একটু বেশি নেতিবাচক দিক থেকে দেখলাম এতক্ষণ পর্যন্ত। বুদ্ধিজীবীদের ভূমিকা যেভাবে আক্রমণের মুখে তোলা হলো, এতটা বলা যাবে না, এবং যারা সমসাময়িক ঘটনাচক্রের দ্বারা এতটাই নিয়ন্ত্রিত যে আমার একটা আর্থিক বা কোনো সামাজিক সুযোগ সুবিধা চলে যাবে বলে আমি সেই ভয়ে আমার শিল্পের মধ্যে সত্য কথা বলবো না, তাদেরকে শিল্পী কিংবা বুদ্ধিজীবী হিসেবে ভাবারও কোনো দরকার নেই। আমার এ প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে, বুদ্ধদেব যখন ক্ষমতা এসেছেন এবং সংস্কৃতি কর্মী, তখন একবার সংস্কৃতি কর্মীদের বৈঠক ডাকেন, সেখানে কিছু কিছু কথায়
দেবেশ রায় কিছু প্রতিবাদ করেন, তখন বুদ্ধদেব একটু উত্তেজিত হন। দেবেশ রায় তখন তাকে বলেছিলেন যে মনে রাখবেন আপনি যখন মন্ত্রী ছিলেন না তখন আমি সাহিত্যিক ছিলাম, কারণ আমার তো আর কোনো কাজ নেই, আর যদি এমন কোনো দিন আসে যখন আপনি মন্ত্রী থাকবেন না তখনও কিন্তু আমি লিখব। আমিও কিন্তু যখন বুদ্ধদেব ভট্টাচার্য এবং বামপন্থা ক্ষমতায় ছিল না তখনও চাকবাহামুদে রাজরক্ত করেছি, ক্ষমতায় থাকার সময় বেলা বেলা গল্প করেছি, এখনো দরকার হলে যা বলার বলবো। যদি এই জোর আমার না থাকে তাহলে বুদ্ধিজীবী কিংবা শিল্পী এইসব শব্দ আমাদের সম্পর্কে ব্যবহার না করাই ভালো। আমি তো ধরার সময় 2005 সালে কাঙাল মার্শাল করেছি, হারবার্টও করেছি, হারবার্টও আক্রান্ত হয়েছে, কাঙাল মার্শাল চলচ্চিত্র করেছি। আমি শিল্পী হিসেবে আমার জায়গা থেকে বলছি যে আমার প্রকাশটা ঠিক, আমাদেরকে আমার প্রকাশটা ঠিক না, আমার সেটা বলার এটা সুমন যে আমাদের কি বারবার আক্রান্ত আমার প্রথম কাজ তো মিছিলে নামা নয়, আমার প্রথম কাজ তো শিল্পকর্ম। কিন্তু সুমন শেষ কথা হচ্ছে এইটা যে আমরা এমন একটা সমাজ চেয়েছিলাম যেখানে আমরা আমাদের কথা বলতে পারবো নির্ভয়ে এবং সেই কথা নিয়ে আমরা সুস্থ বাদ প্রতিবাদ করতে পারবো। সমাজ যদি আমাকে সেইটা না দেয় তাহলে তার জন্য বারবার আমি দায়ী হব। নাসিরুদ্দিনের গল্প মনে পড়ে যাচ্ছে যে রাত্রিবেলা ফিরে আসা পরে বউ বললো সেই দরজাটা বন্ধ করে না করে গেলে তো চুরি সব নিয়ে গেল। সবাই গালাগাল করার পরে নাসিরুদ্দিন নতমুখে মোল্লা বলল যে তাহলে আমারই সব দোষ, চোরের কোনো দোষ নেই। দশকে কোথায় প্রতিবাদী নাটক হয়েছে বাংলা মঞ্চে? হয়নি। তখনই কিন্তু বামপন্থী আমলের ক্ষয়ক্ষতিগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। আমি শেষ সাক্ষাৎকার অদ্ভুত অনেক নাটক হয়েছে, ফিল্ম অত বড় করে হয়নি, খুব কম। শুধু একটা বাক আমি তো খানিকটা বোধহয় তুলে দিয়েছি এসব প্রশ্ন। সৃষ্টির জগৎ সৃজনশীলতার ক্ষেত্র আর একেবারে কর্মক্ষেত্রে নেমে পড়া দুটো আলাদা। বহু মানুষ আজকে যারা বিদ্বজ্জন হিসেবে সমালোচিত হচ্ছেন তাদের সৃজন কর্ম অবিস্মরণীয়, সেটা আলাদা। এই দুটোর বিভাজন ঘটে গেছে, এটাই সংকট। কিন্তু হিটলারের সময় প্রচুর ইন্টেলেকচুয়াল তো জার্মানি ছেড়ে পালিয়েছিলেন, আবার 1924-এ পেরান্দুল্লাহ মুসলিনকে সাপোর্টও করলেন, আবার পেরান্দুল্লাহর বিরুদ্ধে পালিয়ে তো ছিলেন, কারণ টমাস এই তর্কে আমরা বড় অন্য দিকে চলে যাচ্ছি। আজকের দিনে আমার যেটা মনে হয় পরিষ্কার কথা, যেটা অন্যায় সেটা সবাই মিলে আমরা অন্যায় বলি, যেটা ন্যায় সেটা সবাই মিলে বলতে পারবেন না। এই প্রশ্ন নিয়েই আমাদের এই অনুষ্ঠান শেষ হোক। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।